মনোক্লেট কোবরা যদি কামড়ায় তোমার পায়খানা, বমি, অ্যালার্জি, মাথা ব্যথা কিচ্ছু হবে না, শুধু তুমি হালকা করে মরে যাবে। মানে গোটা এশিয়া মহাদেশে সব থেকে বেশি মানুষকে মারে হচ্ছে এই কমন ক্রেট বা কালাত সাপ। তুমি কি করবে, আবার স্বাভাবিকভাবে শুয়ে পড়বে, ওই ঘুমটাই লাস্ট ঘুম হয়ে যাবে। ওর কোনো রকম কোনো আওয়াজ নেই, খুব সাইলেন্ট সাপ, এই কারণে একে আমরা সাইলেন্ট কিলার বলি। সাপ হাইবারনেট করে না। আমাদের ভারতবর্ষের মধ্যে সব থেকে লম্বা বিষ দাঁত যুক্ত সাপ হচ্ছে 40 মিলিগ্রাম হিমোটক্সিন বিষ লাগে একটা মানুষকে মারার জন্য, যেখানে একটা বাইটে প্রায় 250 থেকে 300 মিলিগ্রাম পর্যন্ত বিষ ঢেলে দিতে পারে। চন্দ্রপোড়া তো তোকেও কামড়েছিল? আমাকেও কামড়েছিল। এটা কি ঘটেছিল, ঘটনাটা কি ঘটেছিল? ও ব্যাগের ভেতর থেকেই আমার আঙুলটাই বাইট করে দিয়েছে। 100 অল টোটাল 20 ভায়াল অ্যান্টিভেনাম আমার লেগেছিল। আমার এই লেফট হ্যান্ডটা বাদ দিতে হবে। মোটামুটি কতক্ষণের মধ্যে নিয়ে যেতে পারলে প্রাণ বেঁচে যাওয়ার বা ক্ষতি কম হওয়ার সম্ভাবনা থাকে? সাপের কামড়ের প্রাথমিক অন্তিম কোনো চিকিৎসা নেই, তোমার একমাত্র ওয়ান অ্যান্ড অনলি একটাই করার আছে। একসময় সত্যি কলকাতার জন্য একটা আতঙ্কের পরিস্থিতি তৈরি হবে একসময়। তুই যে কত গল্পকে মিথ্যে বানিয়ে দিচ্ছিস আজকে, তুই নিজেও জানিস না। সাপ উদ্ধার করার জন্য আমি কোনো টাকা নিই না। তোর সঙ্গে বন দপ্তরের ঝগড়াটা কিসের? রীতিমতো ধস্তাধস্তি মারামারি করে আমার কাছ থেকে ফোনটা কেড়ে নেওয়া হলো আগে, যাতে আমি কারোর সাথে কন্ট্যাক্ট না করতে পারি। অভিযোগ কি ছিল যে আমি ওয়াইল্ড লাইফ বাড়িতে স্টোর করি, মারি, মেরে খাই, পাচার করি। ওই অজগর সাপ যেটা আমি রেস্কিউ করতে গেছিলাম ওটা ওরাই রেখে দিয়েছিল। আমার নামে আগেও একটা এফআইআর ছিল, তারপর ওরা এই প্ল্যানটা ফাঁদল এবং বিচারক সাহেব আমাকে 14 দিনের জেল হেফাজতে পাঠিয়ে দিলেন। ভেঙে পড়েছিলাম খুব। আমি ওইটা নিয়ে আমি কিছু বলতে গেলে হয়তো ইমোশনাল হয়ে যাব। তো আজকে প্রায় 1.5 বছর আমি সাসপেনশনে আছি। খুব প্যাথেটিক। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টাইম অ্যান্ড টাইড পডকাস্ট উইথ সৌরভ। আজকে আমার সঙ্গে এমন একজন অতিথি যার আমি ফ্যান বেসিক্যালি, এবং সে যে কাজটা করে সেটা একটা মারাত্মক ঝুঁকিপূর্ণ কাজ। না সে পুলিশও নয়, মিলিটারিও নয়, যোদ্ধাও নয়, তবে মানুষের জীবনকে সুরক্ষিত করার কাজ সে নীরবে করে চলেছে। না, ঠিক নীরবে নয়, এই মুহূর্তে সরবে, কারণ তার ইউটিউব চ্যানেলে মিলিয়ন্সের ওপর সাবস্ক্রাইবার্স। আজকে আমার সঙ্গে আমার বিশেষ অতিথি, আমার ছোট ভাই শাশ্বত ঘোষ। শাশ্বত, কেমন আছিস? খুব ভালো আছি, থ্যাংক ইউ। আর সমস্ত দর্শকবৃন্দকে নমস্কার জানাই, আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, তোর মেন কাজদের পরে ঢুকবো, আগে তুই আমাকে বল যে আমি জানি মোটামুটি তুই ছোটবেলা থেকে কিভাবে তোর এইরকম স্নেক রেস্কিউয়ার অবধি পৌঁছানো যে জার্নিটা, সেটা আমার মোটামুটি জানা, যে কিভাবে মায়ের কাছ থেকে ইন্সপিরেশন, তারপর নিজে বড় হতে হতে ইন্সপিরেশন, তারপর কিরকম দুঃসাহসী দামাল বিভিন্ন রকম কাজ করে ফাইনালি কোথাও গিয়ে আজকে তুই এটা প্রফেশনালি করিস। তোকে প্রফেশনাল রেস্কিউয়ার বলা হয়। এটা আমার প্রফেশন না, এটা আমার প্যাশন। প্যাশন অ্যান্ড প্রফেশন বোথ। আমার যেমন অভিনয় প্যাশন এবং প্রফেশন দুটোই। আমাকে বল, তুই এই ভাবনাটা কি করে ডিরাইভ করলি যে মানে তোর ব্যাপারটা এখন তো শুধু সাপ ধরা নয়, দ্য ওয়ে ইউ প্রেজেন্ট ইট টু দ্য ওয়ার্ল্ড, যেভাবে মানুষের কাছে এই পুরো ঘটনাটাকে অলমোস্ট মানে সিনেমার মতো বা রিয়েলিটি শো এর মতো যেভাবে তুই প্রেজেন্ট করিস, এই যে প্রেজেন্টেশনটা, এই ভাবনাটা তুই কি করে এসে পৌঁছলি? রেস্কিউ চ্যানেল অনেক আছে, ইউটিউব ঘাটলে অনেক, আমাদের হিন্দিতে বলো বা বাংলায় বলো, প্রচুর রেস্কিউ চ্যানেল আছে, প্রচুর রেস্কিউয়ার আছে অল ওভার দ্য আমাদের ইন্ডিয়া বলো বা বাইরে, সমস্ত জায়গাতে রেস্কিউয়াররা রয়েছে। তাদের দেখে অনেক ইন্সপায়ার্ড হয়েছি। বাট রোজ যখন খবরের কাগজ খুলি না দাদা, বা টিভি খুলি, যখন শুনি যে এরকম একটা গরিব ফ্যামিলি, 10 বছরের একটা মেয়ে, নিষ্পাপ মেয়ে, সে রাত্রিবেলায় কিছু একটা কামড় ফিল করে, কিছু দেখতে পায়নি, তার বাবা মা তাকে হসপিটাল নিয়ে যায়নি, তাকে কি করেছে গ্রামের যে ওঝা, মানে যখন মেয়েটা আস্তে আস্তে কোল্যাপস করছে, আস্তে আস্তে যখন তার অবস্থা খারাপ হচ্ছে, ওঝা গুনিনের কাছে নিয়ে গেছে, ওখানে সময় নষ্ট হয়েছে, আরো কোল্যাপস করে যাচ্ছে, লাস্ট মোমেন্টে হয়তো ওঝা গুনিন পারলো না, সে তখন বললো যে তোমরা হসপিটাল নিয়ে যাও, যাওয়ার পথে পেশেন্টটা মারা যাচ্ছে। এই খবরগুলো রোজ শুনতে হয়, কোনোটা মিডিয়াতে আসে, কোনোটা আসে না। যেহেতু এখন পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, আসাম, ত্রিপুরা, বিভিন্ন জায়গা থেকে সাবস্ক্রাইবাররা আমাকে ফোন করে, আমার পরামর্শ নেয়, তো সেই সুবাদে অনেক
বিটার এক্সপিরিয়েন্স হচ্ছে, রেগুলার হচ্ছে। তো ওই জায়গা থেকে মনে হয়েছে যে মানুষকে সচেতন করার দরকার আছে। রাইট। শুধুমাত্র সাপ বাঁচানো না বা শুধুমাত্র মানুষকে বাঁচানো না, দুটোর ব্যালেন্স দরকার আছে। মানুষ কিভাবে শুনতে চায়, আমি একটা সময় কি ফলো করলাম যে আমার দ্য ওয়ে অফ টকিং মানুষজন নিচ্ছে, মানুষজন শুনছে। কারণ ওই যে বললাম রেস্কিউয়ার প্রচুর রয়েছে, হিন্দিতেও প্রচুর ভালো ভালো রেস্কিউয়ারদের চ্যানেল রয়েছে। চ্যানেল ছাড়াও অনেক রেস্কিউয়াররা রয়েছে যাদের কোনো চ্যানেল নেই, অনেক বড় বড় মাপের রেস্কিউয়ার রয়েছে। সেই অনুপাতে আমি কিছুই না, এখনো শিখছি, শিখে চলে যাচ্ছি, রোজ শিখছি। তো আমার মনে হয় মানুষকে সচেতন করার জন্য আমি যে টেকনিকটা অ্যাপ্লাই করেছি, যখন দেখছি যে মানুষ শুনছে তখন মনে হলো যে না ঠিক আছে, এইভাবেই প্রেজেন্ট করে যায় এবং মানুষকে আরো বেশি অ্যাওয়্যার করে যায়, মানুষকে সচেতন করে যায় আজকে এই জায়গায় দাঁড়িয়ে। দ্যাটস ফ্যান্টাস্টিক। মোটামুটিভাবে আমাদের বাংলায় যে সাপগুলো দেখতে পাওয়া যায় সেগুলো বলা হয়ে থাকে বেশিরভাগই নির্বিষ, এটা কি সত্যি? একদম। আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ এই গাঙ্গেয় সমভূমি এলাকায় যে সমস্ত সাপ দেখা যায়, প্রতি 10টার মধ্যে 7 থেকে 8টা সাপ নির্বিষ সাপ। আচ্ছা। শুধু আমরা চিনি না বলে আতঙ্কিত হয়ে পড়ি। আচ্ছা। সেই জায়গা থেকে মানে আমাদের এই বেঙ্গলে মানে বোথ বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল যেগুলো 4টে সাপ আছে বিষধর সাপ। 4টে? মাত্র 4টে সাপ। আচ্ছা। তার মধ্যে রয়েছে কোবরা, গোখরো। কোবরার মধ্যে স্পেকটিক্যালড অ্যান্ড মনোক্লেট দুটো রয়েছে, কেউটে যেটাকে বলা হয় এবং গোখরো যেটাকে বলা হয়। তাহলে আমরা এক এক করে করি। প্রথমে আমরা কোবরা নিয়ে কথা বলি। কোবরা মানে গোখরো সাপ কত ধরনের? কোবরা আমাদের ইন্ডিয়াতে 2 ধরনের পাওয়া যায়, বাট অল ওভার দ্য ওয়ার্ল্ড তোমার এর প্রজাতি প্রায় 25 থেকে 30 ধরনের কোবরার সাবস্পিসিস রয়েছে। আচ্ছা। বিভিন্ন ধরনের মানে সাবস্পিসিস রয়েছে। আমাদের ইন্ডিয়াতে, বাংলাদেশে 2 ধরনের মেনলি পাওয়া যায়। কি কি রকম? স্পেকটিক্যাল কোবরা এবং মনোক্লেট কোবরা। আচ্ছা, সেই দুটো কি তফাৎ কি বোঝা যায়? সেটা তফাৎ অবশ্যই বোঝা যায়। আমার বাড়ি নদিয়া জেলার বেথুয়াডাহরিতে। আমার নদিয়া জেলায় কোনো মনোক্লেট কোবরা নেই। আচ্ছা আচ্ছা। কিন্তু আমার এই সোনারপুর, তোমাদের নিউ টাউন বলো বা সাউথ 24 পরগনার ক্যানিং সাইড থেকে, ওখানে আবার স্পেকটিক্যাল কোবরা নেই, ওখানে আছে মনোক্লেট কোবরা, মানে কেউটে। কেউটে, আচ্ছা, যেটাকে কেউটে বলা। কেউটে আর গোখরো দুরকম। আচ্ছা, দুটোই কোবরা বলে? দুটোই কোবরা। এই কেউটে আর গোখরোর মধ্যে কোনটা বেশি বিষধর? সেম বিষধর, মানে দুটোই বিষধরের দিক থেকে সমান, কিন্তু কি স্পেকটিক্যাল কোবরা তুলনায় অনেকটা শান্ত বলা যেতে পারে। আচ্ছা। মনোক্লেট কোবরা অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়। আচ্ছা আচ্ছা। রাসেলস ভাইপারের মতো, মানে চন্দ্রবোড়ার মতো না। কিন্তু এই মনোক্লেট কোবরা যদি কাউকে কামড়ায় তাহলে কি তার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে? মনোক্লেট কোবরা যদি কামড়ায়, তোমার পায়খানা, বমি, অ্যালার্জি, মাথা ব্যথা কিচ্ছু হবে না, শুধু তুমি হালকা করে মরে যাবে। হ্যাঁ, কি সাংঘাতিক। অ্যাকচুয়ালি সমস্ত বিষধর সাপই তাই। নিউরোটক্সিক ভেনম। নিউরোটক্সিক ভেনম মানে তুমি যদি 1 পেটি বিয়ার একা খেয়ে নাও, তাহলে তোমার যে নেশাটা হবে সেই রকম টাইপের তোমার নার্ভাস সিস্টেমের উপর এফেক্ট হয়ে যাবে। তোমাকে কথা বলতে বলা হবে, তুমি বলতে পারবে না, ঢোক গিলতে পারবে না, কোনো সেন্স থাকবে না, জাস্ট তোমার নার্ভাস সিস্টেমটা ব্রেকডাউন করে যাবে, আস্তে আস্তে ফুসফুস কোলাপস করে যাবে, শ্বাসকষ্ট হয়ে তুমি মারা যাবে। এই যখন কামড়ায় তখন কি খুব কামড়টা খুব পেইনফুল ভাবে অনুভব করা যায়? পেইনফুল, দেখো আমি প্র্যাকটিক্যালি এখন এক্সপিরিয়েন্স করিনি, তবে প্র্যাকটিক্যালি আমি যেটা করেছি সেটা রাসেলস ভাইপার বাইট মারাত্মক পেইনফুল। সেই অনুপাতে কোবরা বাইট অতটা পেইনফুল হয় না। ওটা জাস্ট বললাম না, তোমার নেশা করে দেবে, শরীরে নেশা হয়ে যাবে। এবং এই নিউরোটক্সিন কিচ্ছু বুঝতে পারবো না আমি, আস্তে আস্তে কিচ্ছু বুঝতে পারবে না সেটা না। দেখো এই যে নিউরোটক্সিন বলছি না, শুধু নিউরোটক্সিন না, যে কোনো সাপের বিষই একটা ককটেল। হ্যাঁ, এবার যার ভাগটা বেশি থাকে আমরা সোজা বাংলায় বলে দিই মানুষকে বোঝানোর জন্য যে এটা নিউরোটক্সিন, এটা হেমোটক্সিন, এটা সাইটোটক্সিন। বাট প্রত্যেকটা সাপের ভেনামের মধ্যেই কিন্তু একটা ককটেল ভেনাম থাকে, সেখানে নিউরোটক্সিনও থাকে, সাইটোটক্সিন থাকে, মায়োটক্সিন থাকে, সব ধরনের হাই প্রোটিনের যে কম্বিনেশন সেটা কিন্তু থাকে। এবার কোবরার মধ্যে নিউরোটক্সিনের ভাগটা বেশি থাকে, তার মধ্যে অন্য কম্পোনেন্টও থাকে। আচ্ছা আচ্ছা। এইটা হচ্ছে ফার্স্ট অফ অল মানে বুঝতে হয়। কোবরা কামড়ে মানুষ মারা যেতে পারে? হ্যাঁ, মানে সেই জায়গায় তোমার যন্ত্রণা হবে, যেহেতু তোমার ওখানে সাইটোটক্সিনও থাকছে, কোষগুলোর উপর এফেক্ট ফেলবে, একটা পেন স্টার্ট হবে, কিন্তু রাসেলস ভাইপারের মতো না। রাসেলস ভাইপারের মতো নয়। আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে কোবরা বাইটে প্রথমে কিছু বুঝতে পারিনি, কোনো জ্বালা যন্ত্রণা হচ্ছে না, মিনিট 15-20 বাদে থেকে হালকা ওই জায়গাটা ফুলতে শুরু করেছে, লাল হচ্ছে, পেন হচ্ছে, তারপর গাঁটে গাঁটে ব্যথা শুরু হবে, তারপর তোমার গলাটা চোখ হয়ে আসবে, তুমি কথা বলতে পারবে না, থুতু ফেলতে পারবে না, গিলতে পারবে না, চোখ ঢুলু ঢুলু হয়ে আসবে, কন্ট্রোল থাকবে না, মানে একটা চোখ হয়তো পুরো বন্ধ আর একটা চোখ হাফ খোলা,
আচ্ছা, মানে যেটাকে তোমার কাইন্ড অফ তোমার ওই প্যারালাইসিস বলছিস? হ্যাঁ, মানে আস্তে আস্তে বলছি না, নার্ভাস সিস্টেমটা তোমার কাজ পুরোটা নষ্ট করে দেবে। এবার এই কেউটে, গোখরো, এর পরে আর কোন ধরনের বিষাক্ত সাপ পশ্চিমবঙ্গে পাওয়া যায়? রাসেলস ভাইপার, এই সব। আচ্ছা রাসেলস ভাইপারে পরে আসি, আগে নিউরোটক্সিন দিয়ে শেষ করি। ক্রেট প্রজাতির, যেটা তোমার কমন ক্রেট, যেটা কালাচ বলা হয়, কালাচ সাপ, রাইট, যেটা খুবই ভদ্র সাপ এবং মারার দিক থেকে গোটা মানে গোটা এশিয়া মহাদেশে সব থেকে বেশি মানুষকে মারে হচ্ছে এই কমন ক্রেট বা কালাচ সাপ। কালাচ সাপ, হ্যাঁ, আচ্ছা, যেটার অ্যাগ্রেসিভনেস বলতে পারো যে কিছুই নেই সেই অর্থে। আচ্ছা, তুমি দেখতে হয় কালাচ সাপ দেখতে একদম কালো রঙের হয় এবং সাদা সাদা দাগ হয়, আংটির মতো দাগ হয় গোটা বডি জুড়ে। আচ্ছা, হ্যাঁ, একটু ঘাড়ের দিকটা কিছুটা গ্যাপ থাকে, তারপর থেকে ওই আংটিটা শুরু হয়। কালাচ সাপ কোথায় থাকতে ভালোবাসে, কোথায়? কালাচ সাপ মেইনলি তোমার আমাদের এই যে দক্ষিণবঙ্গ, এটা নর্থেও সেইভাবে তুমি আমাদের যে এখানে যে কমন ক্রেটটা পাওয়া যায় সেটা পাবে না। নর্থে পাওয়া যায় ক্রেটেরই আর একটা প্রজাতি, যেটাকে তোমার সিন্ধ ক্রেট বলে। আচ্ছা, বাংলাদেশেরও নর্থে পাওয়া যায়, আমাদের ওয়েস্ট বেঙ্গলের নর্থের দিকে পাওয়া যায়। সেটা আবার আরো ভয়ঙ্কর। সেটা আরো ভয়ঙ্কর? আরো ভয়ঙ্কর। আচ্ছা, কিরকম? কমন ক্রেট যেটা, তার মাত্র 1 থেকে 1.5 মিলিগ্রাম বিষেই কিন্তু একটা মানুষ মরে যাবে। ওরে সর্বনাশ। আর যেটা তোমার সিন্ধ ক্রেট, অতটাও লাগে না। আচ্ছা, মানে ওর থেকে কম বিষেই একটা মানুষ মরে যাবে, যেখানেও একবারেই প্রায় ধরো 20 মিলিগ্রাম 30 মিলিগ্রাম করে একটা, মানে একটা বাইটে অতটা ঢেলে দিতে পারে। সব সময় ঢালে না, কিন্তু একটা বাইটেও অতটা ঢেলে দিতে পারে। মানে একটা বাইটেই যতটা ভেনম বেরোবে তাতেই কিন্তু 20খানা মানুষ মরে যেতে পারে। ওরে সর্বনাশ। এবং সব থেকে ভয়ের ব্যাপারটা হচ্ছে এটাই যে কালাচ সাপ যখন কামড়াবে, যদি তুমি গভীর ঘুমে থাকো তুমি বুঝতে পারবে না। এক্স্যাক্টলি, এটা আমি শুনছিলাম যে যদি গভীর ঘুমে সে থাকে, সে প্রথমে অনুভবই করতে পারবে না তাকে কামড়েছে, মানে পিঁপড়ে কামড়ানোর মতো আমার লাগলো আর লাগলো। এবার দেখো, মানে কেন এশিয়া মহাদেশে সব থেকে বেশি সাপের কামড়ের যে মৃত্যুর সংখ্যার নিরিখে কালাচ এগিয়ে, কারণ এটাই যে আমাদের এশিয়া মহাদেশের মধ্যে গরিব মানুষের সংখ্যাটা সব থেকে বেশি। রাইট। এবং সেই গরিব মানুষরা কি করে, মাটির বাড়িতে থাকে। রাইট। গরমকালে কি করে, ফ্যান হয়তো চলে না, ঠান্ডার জন্য মাটিতেই শুয়ে পড়ে, একটা জাস্ট পাটি ফাটি পেতে মাটিতেই শুয়ে পড়ে। আর কালাচ কি করে, তোমার ওই যখন খালি গায়ে সে শুয়ে আছে, ও উষ্ণতা ভালোবাসে। মানে এই যে বডির তো আমাদের একটা টেম্পারেচার রয়েছে, ও কি করে যেতে যেতে গিয়ে যখনই ওই বডির ইয়েটা পায় না, ও চুপচাপ ওইখানেই তোমার পিঠ বরাবরও চুপচাপ স্টে করে যাবে, ওইভাবেই থেকে যাবে। ও তোমাকে কামড়াবেও না, কিছু ওখান থেকে নড়বেও না। যদি আমি পাশ ফিরে, যেই ধরো তুমি একটু সুশ্রী বোধ করলে ঘুমের ঘরে হোক, বা মানুষ তো এপাশ ওপাশ ফেরেই, ওই এপাশ ফিরতে গিয়ে যখন চাপ খেয়ে যায় তখনই একমাত্র বাইটটা করে। আচ্ছা, এবার ধরো তুমি গভীর ঘুমে আছো, হয়তো বুঝতেও পারলে যে কিছু একটা কামড়েছে, কিছু একটা কামড়ালো, তুমি সঙ্গে সঙ্গে উঠলে, তুমি তো ঘর অন্ধকার করে ঘুমাচ্ছ, উঠে তুমি লাইট দিতে দিতে ও কিনলো ওখান থেকে সেটাম সরে গেল, কোনো একটা গর্তের মধ্যে ঢুকে গেল। এবার তুমি দেখছো যে পিঠে পিঠে হাত দিচ্ছ, হয়তো তোমার ফ্যামিলিতে সবাই ঘুমাচ্ছে, রাত আর কাউকে বিরক্ত করলে না, দেখলে কিছুই হচ্ছে না, পিঠের দিকে হাতটা দিয়ে কিছু পেলেও না, ব্লাড ফ্লাড কিছু পেলে না, তুমি কি করবে, আবার স্বাভাবিকভাবে শুয়ে পড়বে। ওই ঘুমটাই লাস্ট ঘুম হয়ে যাবে, ভোরবেলায় ডেড বডি বেরোবে তোমার। এই করেই কিন্তু আমাদের এই এশিয়া মহাদেশে সব থেকে বেশি মানুষকে মেরে ফেলেছে কালাচ সাপটা। ঘুমের মধ্যে এর কিন্তু অ্যাগ্রেসিভনেস একদম নেই। আবার বলছি যে স্পেকটিক্যাল কোবরা বা চন্দ্রবোড়া, এটা কিন্তু ভীষণ বেশি মাত্রায় অ্যাগ্রেসিভ, মানুষকে ভয় দেখায়, শো শো করে একটা মারাত্মক আওয়াজ করে। কালাচ সাপের কোনো আওয়াজ নেই, ওর কোনো রকম কোনো আওয়াজ নেই, খুব সাইলেন্ট সাপ। এই কারণে একে আমরা সাইলেন্ট কিলার বলি। আচ্ছা, সাইলেন্টলি একটা মানুষকে মেরে দেবে, এবং সেটার যে বিরাট অ্যাগ্রেশন আছে তাও না, কিছু একদম শান্ত, একদম না। তুমি ওকে যদি হাতেও নাও, খুব পোলাইটলি যদি হ্যান্ডেল করো, কামড়াবে না তোমাকে, কামড়াবেই না। একমাত্র যতক্ষণ না ও প্রেসার ফিল করছে ততক্ষণও তোমাকে বাইট করবে না। চাপ লাগলে তখন মেরে দেবে, তখন মারবে। কিন্তু অন্যান্য সাপের ক্ষেত্রে না, অন্যান্য সাপ ভয় পেয়ে গেলেই তোমাকে বাইট করবে। হ্যাঁ, সাপ তো সাধারণত ভয় পেয়েই মারাত্মক ভীতু প্রাণী। হ্যাঁ, অ্যাটাক করে, ভয় না পেলে বোধহয় অ্যাটাক করেও না। না। এর পরে যেটায় আসবো, যেটা সবচেয়ে সাংঘাতিক সাপ, এবং বহু মানুষ দেখেওছে, অনেক কেউ কামড়ও খেয়েছে দুর্ভাগ্যবশত, ইউ আর ওয়ান অফ দেম। এটা হচ্ছে রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া। এটা নিয়ে একটু বল, যে রাসেলস ভাইপার কেমন দেখতে, কেমন দিয়ে শুরু করি আমরা। রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া সাপটা দেখেই তোমার একটা গায়ের মধ্যে রিডি করে উঠবে। হ্যাঁ,
আমাদের কাছে ভীষণ সুন্দর লাগে দেখতে। গোটা বডিটা ব্রাউনিশ হয় বা হালকা গোল্ডেন কালারের হয় এবং তার বডি জুড়ে চাঁদের মতো দাগ, এরকম ওভাল ওভাল শেপ চাঁদের মতো একদম মাথা থেকে শুরু করে লেজ অব্দি থাকে। এবং পেটের দিকটা পুরো সাদা, সাদার মধ্যে আবার কালো কালো হাফ চাঁদ চাঁদ গোটা পেট জুড়ে থাকে। আচ্ছা, এই কারণে এর নাম হচ্ছে চন্দ্রবোড়া। পিঠেও চাঁদের শেপ, পেটেও চাঁদের শেপ, তবে দুটো চাঁদ দুরকম। আচ্ছা, ঠিক আছে। তো নাম সুন্দর, দেখতে সুন্দর, কিন্তু ব্যবহার ততটাই বেশি অ্যাগ্রেসিভ, মারাত্মক অ্যাগ্রেসিভ। আমাদের ভারতবর্ষের মধ্যে সব থেকে লম্বা 20 দাঁত যুক্ত সাপ হচ্ছে রাসেলস ভাইপার, এবং আমাদের ভারতবর্ষের মধ্যে সব থেকে ডেডলিয়েস্ট স্নেক বলি, সব থেকে মোস্ট ফেরোসাস স্নেক বলি আমি রাসেলস ভাইপারকে। এর 40 মিলিগ্রাম হিমোটক্সিন বিষ লাগে একটা মানুষকে মারার জন্য, যেখানে এক একটা বাইটে প্রায় 250 থেকে 300 মিলিগ্রাম পর্যন্ত বিষ ঢেলে দিতে পারে। এর বিষথলি মারাত্মক বড় বিষথলি, একদম পিচকিরির মতো বিষ। আমরা দেখেছি অনেক সময় মানুষকে অ্যাওয়্যার করতে গিয়ে দাঁত যখন দেখায়, হয়তো স্টিকের নিয়ে একটা বাইট করানোর মতো করি, দেখেছি পিচকিরির মতো পুরো একদম লিটারেলি বিষ একদম বেরিয়ে গেল, যেটা থেকে তোমার ওখান থেকে প্রায় 50টা মানুষ মরে যাবে ওই বিষটাতে। ও একবারে যতটা বিষ ঢালছে। বাবা, মানে কামড়ালে বাঁচার কামড়ালে বাঁচার চান্স অবশ্যই আছে, না সেটা যাবো আমি, কিন্তু এই যে পিচকিরির মতো বিষ ঢেলে দিচ্ছে, কিন্তু এর টক্সিনের টাইপটা তুই আলাদা বললি। হিমোটক্সিন, ওটা ছিল নিউরোটক্সিন, এটা হিমোটক্সিন। হিমোটক্সিন মানে বেসিক্যালি রক্ত জমা, রক্তের উপর অ্যাটাক করে, হার্টকে অ্যাটাক করে। হ্যাঁ, মানে তোমার রক্ত কণিকাকে সব ভেঙে দেবে, হিমোগ্লোবিন ভেঙে যাবে, সমস্ত রক্ত কণিকাগুলো ভেঙে যাবে, মানে তোমার ব্লাড একদম পাতলা হয়ে যাবে। যেহেতু রক্তকণিকা ভেঙে যাচ্ছে, সব ফেটে যাচ্ছে, ব্লাড পাতলা হয়ে যাবে। তোমার শরীরের যে সমস্ত ছিদ্রগুলো রয়েছে, যদি তোমার শরীরে তাড়াতাড়ি অ্যান্টিভেনাম না ঢোকে, সেই ছিদ্রগুলো দিয়ে তোমার ব্লিডিং হতে থাকবে। যেমন তোমার দাঁতের মাড়ি, কানের ফুটো, নাকের ফুটো, চোখ দিয়েও ব্লিডিং হয়ে যায়। চোখ দিয়েও ব্লিডিং হবে? আমরা একটা কুকুরের বাইট দেখেছিলাম, সে দেখে ওসব সহ্য করা যায় না, তো তার চোখ দিয়ে ব্লিডিং হয়ে গেছিল। আচ্ছা, চন্দ্রবোড়া তো তোকেও কামড়েছিল? আমাকেও কামড়েছিল। এটা কি ঘটেছিল, ঘটনাটা কি ঘটেছিল? 2024-এর 10th মে, অক্ষয় তৃতীয়ার দিন ছিল। তো দুপুরবেলায় একটা কল আসছিল। আমার খুব একটা যাওয়ার ইচ্ছা ছিল না, আমাদের অন্য কোনো একটা প্রোগ্রাম ছিল, আমার কোথাও একটা যাওয়ার ছিল। তো আমাদের এলাকাতে অনেক রেস্কিউয়ার রয়েছে অলরেডি, আমার আগে থেকেই অনেকে রয়েছে। তো আমি অনেকের নাম্বার আমি তাকে দিয়ে দিয়েছিলাম। আমার বাড়ি থেকে খুব বেশি দূর না, 1 থেকে 1.5 কিলোমিটার ডিস্টেন্স ছিল। তো বলেছিলাম যে তাদের সাথে একটু কন্ট্যাক্ট করে নিন, বা আমাদের তো ফরেস্ট রয়েছে, বেথরের ফরেস্ট রয়েছে, ফরেস্ট অফিসারও নাম্বার দিয়ে দিয়েছিলাম, সব নাম্বার আমি দিয়ে দিয়েছিলাম যে আপনি যোগাযোগ করে নিন। তো অ্যাজ ইউজুয়াল কাউকে পাইনি। তো এবার তারা খুব অসহায় হয়ে আমাকে বারবার ফোন করছিল। ঠিক আছে, তো চলে গেলাম রেস্কিউ করতে। রেস্কিউ হয়েও গেছিল, সাপটাকে সুন্দরভাবে রেস্কিউ করে নিয়েছি। সমস্ত সাপকেই আমরা একটা কালো কটন ব্যাগের মধ্যে নিই, যাতে ওর ব্রিদিংয়ে কোনো প্রবলেম না হয়। তো ব্যাগের মধ্যে নেওয়াও হয়ে গেছে, ব্যাগের মুখ বন্ধ হয়ে গেছে, এভরিথিং ইজ ওকে, মানে পুরো রেস্কিউ কমপ্লিট, আমার ভিডিও শুটও কমপ্লিট। ঠিক আছে, আমি দেখেছি সেই ভিডিওটা। তো তারপর সেই ব্যাগটা যখন আমার যে পিট ব্যাগ আছে, সেই পিট ব্যাগের মধ্যে ঢোকাচ্ছিলাম, একজন নাম্বার জিজ্ঞাসা করছিল, ফোন নাম্বার মুখে বলছি, 8100 অব্দি বলতেও পেরেছি। সেই টাইমে চেনটা কিছু একটা গন্ডগোল করছিল বা কিছু একটা হয়েছিল, আমার এক্স্যাক্টলি সেই টাইমটা আমার সত্যি মনে নেই যে কি হয়েছিল। ব্যাগের চেনটাই হয়তো গন্ডগোল করছিল, কিছু একটা ঠিক মতো লাগছিল না। তো সেই টাইমে কি হচ্ছে, ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে ও ব্যাগের ভেতর থেকেই আমার আঙুলটাই বাইট করে দিয়েছে। কোন আঙুলটা বাইট করেছে? এই লেফট থাম্ব। দেখা ভালো করে, ক্যামেরায় দেখা। তো এই যে একটা গ্যাটিস, হ্যাঁ, এইটা এখানে বাইটটা হয়। একটাই দাঁত ঢুকেছিল, একটা দাঁত ঢুকতে পেরেছিল, এবং দুটো দাঁত ঢুকলে জানি না আমার কি অবস্থা হতো। তো সেই জায়গা থেকে মনে হলো যেন পুরো আঙুলটা আমার ফেটে যাবে। মানে কিরকম পেন না, আমি এগুলো ঠিক এক্সপ্লেন করে বোঝানো যাবে না, দর্শকরা হয়তো বুঝতে পারবে না। অ্যাকচুয়ালি আমিও দীর্ঘদিন ধরে কাজ করছি সাপ নিয়ে, মানুষকে অ্যাওয়্যার করি, জানি কি হয় না হয়, কিন্তু যখন এটা আমার সাথে হলো না, তখন আমি লিটারেলি ফিল করলাম। প্রথমে তো আমি কিছু বুঝতে পারিনি, আমার হাত থেকে জাস্ট ব্যাগটা পড়ে গেল। তুই বোধহয় বলেছিলি দেখ কামড়ে দিল, এরকম একটা কিছু। হ্যাঁ, আমি কিছু একটা ওই ইয়ে হলো যে ও শিট, এরকম টাইপের কিছু একটা বলেছিলাম। 8100 ও শিট। তো প্রথমে বুঝতে পারিনি যে কি হলো, অ্যাকচুয়ালি আমি বুঝতে পারিনি কি হলো।
কারণ আমার মাথায় আছে সাপ ব্যাগের মধ্যে আছে, সেটাকে আমি ব্যাগেজ করছি, কি হয়ে গেল, মানে 2-1 সেকেন্ড আমার মাথায় কাজ করতেই টাইম লাগলো যে আমার রাসেলস ভাইপার বাইট করে দিয়েছে ভেতর থেকে। মাই গড। হ্যাঁ, তো জাস্ট তখন মানে মাথাটাকে ঠান্ডা রাখতে হয়। এত জ্ঞান দিই আমি, এত মানুষকে বোঝাই, কিন্তু যখন তোমার সাথে নিজের সাথে জিনিসগুলো হবে না, তখন জিনিসটা যে কেমন হয় সেটা সেই টাইমেই তুমি রিয়েলাইজ করতে পারবে, আদারওয়াইজ পারবে না। তো যতটা সম্ভব নিজেকে কুল রাখার চেষ্টা করছিলাম, এবং আমি এক মুহূর্ত সময় ওয়েস্ট করিনি ওখানে। আমি নিজেও বাইক চালাতে পারতাম, কিন্তু আমি জানি যে আমি ফেইন্ট হয়ে যেতে পারি, অন দ্য ওয়ে হয়তো আমি বাইক নিয়ে পড়েও যেতে পারি হসপিটাল যাওয়ার পথে। তো আমি আমার বাইক ছেড়ে দিলাম, ওখানে বাড়িতে যে ছিল, মানে যে বাড়িতে গেছিলাম সেই বাড়ির কাউকে বললাম যে আমাকে তাড়াতাড়ি হসপিটাল নিয়ে চলুন। তারাও দেরি করেনি, সঙ্গে সঙ্গে আমাকে পিছনে বসিয়ে হসপিটাল নিয়ে গেল। কিন্তু যাওয়ার পথেও আমি অলরেডি ফেইন্ট হয়ে যাচ্ছিলাম, মানে মাঝে মধ্যেই, বেশি না, ওখান থেকে উনি খুব তাড়াতাড়ি ছুটিয়েছেন, মোটামুটি 10 মিনিটের মধ্যে আমি আমার হসপিটালে পৌঁছে গেছি। হসপিটালে পৌঁছানোর মধ্যেও আবার রেলগেট পড়ে গেছিল, ঠিক আছে, আমাদের হসপিটালের আগেই একটা রেলগেট পড়ে। তো আমি যাচ্ছি, হাই রোড থেকে নামছি এবং দেখছি যে রেলগেটটা পড়ছে। তো যাই হোক, উনি ওখানেই থেমে গেলেন। আমি কি করলাম, ওখান থেকে নেমে গেলাম, রেলগেট হেঁটে হেঁটে ক্রস করলাম। ওখানে ওই পারে আর একজন যে দাঁড়িয়েছিল তাকে বললাম আমাকে একটু হসপিটাল অব্দি দিয়ে আসুন। যাই হোক, সে হয়তো আমাকে চিনতো, আমার ফেসগুলো এখন আর সত্যি আমি চিনতে পারি না, কারণ ওই টাইমে আমার চোখে ধোঁয়াশা ধোঁয়াশা দেখছিলাম, এবং অলরেডি আমি 2বার ফেইন্ট হয়েও গেছিলাম বাইকে, মানে পুরো ওনার পিঠের উপর আমি ঢলে পড়েছিলাম। হসপিটালে গিয়েও আমার পরিচিত ডাক্তারবাবু ছিলেন, আমি বললাম স্যার ওনারা কি করেন, একটা 20 মিনিটস WBCT টেস্ট করেন, মানে তোমার ব্লাড নেবে প্রথমে, তোমার শরীরে যদি বিষক্রিয়া হয়, মানে বোঝা যায় হিমোটক্সিনের যদি প্রেজেন্স যদি বোঝে, তখন ওনারা অ্যান্টিভেনাম দেবে। আমি বললাম স্যার মারাত্মক বাইট হয়েছে, টাইম ওয়েস্ট করার দরকার নেই, আপনি অ্যান্টিভেনাম চালু করে দিন। স্যারও খুব ভালো ছিলেন এবং আমার পরিচিত ছিলেন, উনি টাইম ওয়েস্ট করেনি, ওখান থেকে পাশের বিল্ডিংয়ে নিয়ে গেলেন স্ট্রেচারে করে, দিয়ে অ্যান্টিভেনাম স্টার্ট করার মুহূর্তে কিছু অন্যান্য ইঞ্জেকশন দিচ্ছে, আবার পুরো সেন্সলেস হয়ে গেলাম আমি। মানে হঠাৎ করে কি হচ্ছে, আমি চোখে আর কিছু দেখতে পাচ্ছি না, আমি ডাক্তারবাবুকে বলছি যে স্যার আমি কিন্তু কিছু দেখতে পাচ্ছি না, পুরো জাস্ট ব্ল্যাক আউট হয়ে গেল। আমি চেষ্টা করছি, এরকম করে করে দেখার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি, কিন্তু আমি কিছু বুঝতে পারছি না। বলো ঠিক আছে, শাশ্বত কোনো অসুবিধা নেই, তুমি রিল্যাক্স থাকো, অ্যান্টিভেনাম আছে হসপিটালে, আমরা দিয়ে দিচ্ছি, কিছু হবে না তোমার। কিন্তু আমার কানে না, কানও যেন বন্ধ হয়ে আছে, আমি কিছু আর শুনতে পাচ্ছি না, দিয়ে মিনিট 5 জন্য আমি সেন্সলেস হয়ে গেছিলাম। তারপর হট করে দেখছি চড়থাপ্পড় মারছে, আমি তারপর আবার সেন্স এলো, তারপর আর সেন্সলেস হয়নি। তারপর সঙ্গে সঙ্গে ওরা অ্যান্টিভেনাম 10 ভায়াল অ্যান্টিভেনাম ওখান থেকে চালিয়ে দিয়ে 10 ভায়াল লেগেছিল। না 10 ভায়াল তো ওখানে দিল, ওখানে 10 ভায়াল স্যালাইনের মারফত স্টার্ট করে দিয়ে আমাকে অ্যাম্বুলেন্সে করে জেলা হাসপাতালে পাঠিয়ে দিল, শক্তিনগর জেলা হাসপাতাল কৃষ্ণনগরে। তো অ্যাম্বুলেন্সও খুব তাড়াতাড়ি চলে এসেছে, শক্তিনগরে এসে আরো 10 ভায়াল লেগেছিল, অল টোটাল 20 ভায়াল অ্যান্টিভেনাম আমার লেগেছিল। তো কিন্তু শক্তিনগরে 1 নাইট আমি ছিলাম, পরের দিন রাতের দিকে আমাকে ওখান থেকেও রেফার করে পিয়ারলেসে নিয়ে যাওয়া হয়। আমি তো জানতাম না, আমার বাড়ির লোককে বলা হয়েছিল যে আমার এই লেফট হ্যান্ডটা বাদ দিতে হবে। মাই গড, কারণ হচ্ছে এই হাত আমার এই থাইয়ের মতো ফুলে গেছিল, কন্টিনিউ ফুল ছিল, এবং এই যে জায়গাটা কামড়ে ছিল এই পুরো আঙুলটা ব্লিস্টার ফর্ম করে মারাত্মক অবস্থা হয়ে গেছিল, এই হাত পুরো একদম ফুলে, এই যে দাগগুলো দেখছো না, এগুলো পুরো বড় বড় ফোসকা হয়ে গেছে, এই যে এই দাগগুলো, হ্যাঁ, এবং ফোসকা আমার এই বগল অব্দি চলে এসেছিল। হিমোটক্সিনের এইটাই একটা মানে খুব বাজে ব্যাপার, যে তোমার সারা শরীরে ব্লিস্টার হয়ে যাবে, মানে বিষ যত ছড়াবে, যত দূর অব্দি ছড়াবে না তোমার, তত ফোসকা 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 হতে থাকবে। তো হাতের অবস্থা মারাত্মক খারাপ হয়ে গেছিল। তো তোমার হাত কেটে বাদ যাবে এটা শুনে স্বাভাবিক না, তোমার বাড়ির লোকের টেনশন হয়ে যাবে। তো আমাকে তো কিছু জানায়নি, ওরা কাম ছিল, খুব শান্ত ছিল, আমাকে ওখান থেকে জাস্ট ট্রান্সফার করে নিয়ে কোথায় যাবে যাই হোক, ওরা আলোচনা করে ডিসাইড করেছিল যে পিয়ারলেস নার্সিংহোমে আসবে। তারপর ওখানে আমার অ্যাডমিট করা হয়। ডক্টর অসীম কুমার দে, আমি ওনাকে ভগবান মনে করি, যদিও উনি কার্ডিওলজিস্ট ছিলেন প্রাইমারি, উনি আমাকে এই হাতটাও সেভ করেন বলতে পারো, আচ্ছা, বা আঙুলটাকেও সেভ হয়েছে আলটিমেটলি। উনি কি করলেন বেসিক্যালি? উনি যেটা আমাকে বলেছিলেন পরে, যখন আমি আউট অফ ডেঞ্জার চলে এলাম, যে ডাক্তারদের যে মানে অন্যান্য ডাক্তারবাবুরাও বলেছিলেন যে
প্রেশার রিলিজ করে দেওয়ার জন্য। মানে এই সমস্ত কেসগুলোতে কি হয়, যখন তোমার এরকম বাইট হবে, রাসেলস ভাইপার বাইট হবে, হাত ফুলে ঢোল হয়ে যাবে, পা ফুলে ঢোল হয়ে যাবে, তখন ওরা কি করে প্রেশার রিলিজ করার জন্য তোমার বিভিন্ন জায়গা দিয়ে চিড়ে দেবে। আচ্ছা, ডিপ ডিপ করে একদম মাসেলটাকে এরকম করে খুলে দেবে। আচ্ছা, সেটাও মারাত্মক একটা কাটমার্ক হয়ে যায় ভবিষ্যতে। হ্যাঁ, পুরো মাসেলটাকে খুলে দেবে প্রেশারটাকে রিলিজ করার জন্য। কিন্তু ডাক্তারবাবু ওয়েট করতে চেয়েছিলেন। আচ্ছা, 24 ঘন্টা বা 48 ঘন্টা কিছু একটা টাইম উনি দেখতে চেয়েছেন। উনি হাতটাকে পুরো এইভাবে খাড়া করে রেখে বিভিন্ন হাই পাওয়ারের স্টেরয়েড এটা ওটা চালানো হয়, এবং আলটিমেটলি যখন প্রথম কমছিল না, লাস্ট মুমেন্টে হয়তো ডিসিশন নিয়েই নেবে যে হাতটাকে এবার চিরবে, ওরা চিরে প্রেশারটাকে রিলিজ করবে, ঠিক তার আগে থেকে হোপফুল হতে থাকে, মানে আমার ফোলাটা সোয়েলিংটা কমতে থাকে। তারপর থেকে আমার উন্নতিটা স্টার্ট হয়, এবং সব থেকে বড় ব্যাপার যে আমার রেনাল সিস্টেমটা অ্যাটাক হয়নি। আচ্ছা, রেনাল ফাংশনটা আমার নর্মাল ছিল। এই দিক থেকে আমি সত্যিই খুব ভাগ্যবান। কিডনি এখনো তো ঠিক আছে, কিডনি এখনো অবধি ঠিক আছে। যেটা কি হয় রাসেলস ভাইপার বাইটে তোমার কিডনির পার্শিয়াল ড্যামেজ হয়ে যায় অল থ্রু ইয়োর লাইফ, যতদিন তুমি বাঁচবে। ও তাই? তোমাকে ভীষণ মেনটেন করে চলতে হবে, জল বেশি খেতে হবে। কিডনি তো একবার এফেক্ট করে গেলে আর ঠিক হয় আর না, ওটা ঠিক হয় না। পার্শিয়াল যদি তোমার ড্যামেজ হয় 20%, 30%, 50%, সেই ড্যামেজটা কোনোদিনও কভার হবে না। তো যেহেতু ব্লাড অ্যাটাক করছে, তোমার কিডনি এফেক্ট হয়ে যায়। ও রাইট। সেই জায়গা থেকে বলতে পারো যে হয়তো খুব তাড়াতাড়ি অ্যান্টিভেনাম আমার শরীরে ঢুকেছিল বলে হয়তো শরীরটা আমার বেঁচে গেছে। এখন আমি ফিট অ্যান্ড ফাইন রয়েছি। সমস্যা এটাই যে আমার এই এখানকার টেন্ডনটা বাদ গেছে, এই আঙুলটা সারা জীবন এই সোজাই থাকবে, এই ভাঙাটা আর হয় না। এটাই অনেকটা উইক ছিল, এক্সারসাইজ করে এখন জিম টিমও যাই এবং অনেক বেশি স্ট্রং হয়ে গেছে এখন। প্রথম তো মানে ভয় লাগছিল যে যখন সব প্রসিডিওর হয়ে গেল, হ্যাঁ প্লাস্টিক সার্জারি হয়ে গেল, বাড়ি এসে মনে হচ্ছিল যে এই হাত হয়তো সারা জীবনের জন্যই দুর্বল থেকে যাবে। ভীষণ উইক ছিল, আমি কিছু কাজ করতে পারতাম না তো এই হাতে। হ্যাঁ, রেস্কিউয়ে যেতাম। একদিন একটা গো সাপ ধরেছিলাম, মনিটর লিজার্ড। তো সাপটা নিয়ে ভিডিও বানাতে গিয়ে, মানে রিলিজের ভিডিওটা বানাতে গিয়ে আমি এই হাতে ওর লেজটা ধরেছিলাম, এমন ঝটকা মারলো জাস্ট বেরিয়ে পালিয়ে গেল। হ্যাঁ, ভিডিওটা আমি করতে পারলাম না। তো সেই দিন খুব আপসেট লাগছিল যে আমার হাতটা এরকম হয়ে গেল। কুকুর ধরতে হয়, কুকুর রেস্কিউ করতে হয়, যেহেতু আমাকে দৌড়ে বেড়ানোর কাজ, আমার হাতেই মেন স্ট্রেংথ বলতে পারো। সাপ ছাড়াও অন্যান্য ওয়াইল্ড অ্যানিম্যাল, স্ট্রিট অ্যানিম্যাল সবাইকেই নিয়েই কাজ করি। তো সেই জায়গা থেকে খুব আপসেট লাগছিল যে এরকমই থেকে যাবে। সেই জায়গা থেকে আজকে আমি অনেকটা ওভারকাম করেছি, হয়তো 100% হয়নি, হয়ে যাবে, বাট আশা করি হয়ে যাবে। অনেক হয়ে গেছে, অনেক স্ট্রং, আরো স্ট্রং হয়ে যাবে। তোর মোটামুটি কতদিন লেগেছিল এটা রিকভার করতে? আমার প্লাস্টিক সার্জারি করার পর বাড়ি আসতে আসতে অল টোটাল আমি 25 ডেজ আমি সব মিলিয়ে সব ট্রিটমেন্টের আন্ডারে ছিলাম। বাবা, হসপিটালাইজ ছিলাম বলতে পারো। না, তুই আমাকে একটা জিনিস বল, যে তুই অ্যান্টিভেনামের জন্য ছুটে গেলি, তার আগে অবধি কিচ্ছু করলি না? মানে আমরা তো ধর দেখেছি যে যেই সাপে কামড়াবে অমনি তোমার ক্ষতর ওপরে একটা বাঁধন দাও, নিচে একটা বাঁধন দাও, বাঁধন দিয়ে তারপর সেটা অ্যান্টিভেনামের জন্য চলে যাও। অ্যাকচুয়ালি এটার জন্য আমি তোমাকে দোষ দেবো না, কোনো অডিয়েন্সকেও আমি দোষ দিই না, কারণ আমরা বিভিন্ন বইয়ের মধ্যেই এগুলো পড়ি। ছোটবেলার সেদিনও আমাকে রীতা পাবলিশার্সের কিছু একটা ওই মানে কোনো একটা কোচিং একটা বইয়ের মধ্যে থেকে আমাকে একজন ছবি তুলে পাঠিয়েছে, দাদা দেখুন কি কি লেখা আছে। তো দেখলাম যে রীতা পাবলিশার্স খুব নামি পাবলিশার্স, কিন্তু সেখানে ভুল লেখা আছে যে সাপ কামড়ালে যে তুমি যেগুলো বললে যেগুলো এগুলো করতে হয়, সেখানে আরো কিছু জয়েন্ট করা আছে যে কেটে চিড়ে দিতে হয়, চুষে বার করে দিতে হয়। হ্যাঁ, চুষে বার করে দেওয়া তো সিনেমায় সবচেয়ে কমন, মানে এর রক্ত শুষে ফেলে দিল, সুস্থ হয়ে গেল, তারপর সেও একটু অসুস্থ হয়ে পড়তো, এটা আমাদের চেনা ছিল। তো এগুলো কি সব ভুল কনসেপ্ট? একদম বোগাস, একদম বোগাস। আচ্ছা, এগুলোর সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। না, ধর বাইট করলো, তারপর আমি যদি বেঁধে দিই কি হবে? আমি আমাকে দিয়ে বলি, ধরো আমাকে এখানে রাসেলস ভাইপার বাইট করলো, আমি যদি হাতে একটা বাঁধন দিতাম, বেশ শক্ত করে বাঁধন দিয়ে যদি আমি হসপিটালে যেতাম, যাও বা আঙুলটা এখন অব্দি রয়েছে, হয়তো তখন হয়তো সত্যি মানে শক্তিনগর হাসপাতাল থেকে আমাকে বলেছিল বাঁ হাত বাদ যাবে, তখন সত্যি হাতটা বাদ যেত। আচ্ছা, কেন? কারণ দেখো, যখন তুমি বেঁধে বাঁধন দিয়ে ব্লাড ফ্লোকে তুমি বন্ধ করতে পারবে না, আর যদি ব্লাড ফ্লো বন্ধ করার মতো বাঁধন দাও তাহলে আরো ড্যামেজ করে দিচ্ছ তুমি।
সেই ভেনামটা শুধুমাত্র সেইটুকুনির মধ্যে ভালো করে জিনিসটাকে ড্যামেজ করে দেবে। আচ্ছা। এবং হিমোটক্সিনের ক্ষেত্রে বিশেষ করে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি যারাই ওই রকম বাঁধন দিয়ে ওঝার কাছে গেছে, ওখানে ঘন্টাখানেক থেকেছে, তারপর হসপিটালে গেছে, তার সেই অঙ্গটা বাদ গেছে। সেটা কেউ ঠেকাতে পারবে না। বাঁধন দিয়ে তুমি পেশেন্টটার আরো ক্ষতি করে দিচ্ছ। মনে মনে ভাবছো উপকার করছো, কিন্তু তুমি তোমার অজান্তেই মারাত্মক ক্ষতি করে দিলে পেশেন্টটার। আচ্ছা। যাও বা তার চান্স ছিল ওটা ঠিক হওয়ার, তুমি ওটা। আর যে এই যে চুষে বের করে দেয় বলে এটা সম্ভবই না। না না না, কোনোদিনও সম্ভব না। আচ্ছা। সাপের ভেনাম যাওয়া মাত্র ব্লাডে মিশে গেল, এবং ব্লাড তো কন্টিনিউ তো তোমার পাম্প হচ্ছে। তুমি বাঁধন দিতেও তো তোমার 1 মিনিট 2 মিনিট 5 মিনিট লেগে যাচ্ছে, ততক্ষণে তো যা যাওয়ার চলে গেছে। আচ্ছা। তুমি ওটাকে ঠেকাবে কি করে? তুমি ঠেকাতে পারবে না। তুমি চুষে কি বার করবে? গোটা শরীরে রক্ত বার করে দিতে পারবে? সেটা তো সম্ভব না। আর সেটা হলেও তো মানুষ মরে যাবে। এক্স্যাক্টলি। তার মানে ওটা সাইন্টিফিক্যালি একদম বোগাস জিনিস ওটা। একমাত্র উপায় হচ্ছে তক্ষুনি তাকে একমাত্র, মানে অনেকেই বলে যে প্রাথমিক চিকিৎসা কি, সাপের কামড়ের প্রাথমিক চিকিৎসা কি? সাপের কামড়ের প্রাথমিক অন্তিম কোনো চিকিৎসা নেই। তোমার একমাত্র ওয়ান অ্যান্ড অনলি একটাই করার আছে, সেটা হচ্ছে পেশেন্টকে যতটা তাড়াতাড়ি সম্ভব ইমমোবিলাইজ করবে। পেশেন্টকে দৌড়াদৌড়ি করাবে না। আচ্ছা। যতটা সম্ভব তাকে শান্ত রেখে যতটা তাড়াতাড়ি সম্ভব তুমি হসপিটাল নিয়ে যাও। যেভাবেই হোক, বাইকে হোক, টোটোতে হোক, গাড়িতে হোক, নিয়ে যাও তুমি সরকারি হাসপাতাল, যেখানে রাত্রিবেলায় থাকার ব্যবস্থা রয়েছে পেশেন্টের। সেই সমস্ত জায়গাতে আমাদের ভারতবর্ষে, বাংলাদেশের কথা বলছি না, বাংলাদেশের অবস্থা আরো খারাপ। বাংলাদেশের সব হসপিটালে নেই অ্যান্টিভেনাম, খুব ভয়ঙ্কর ব্যাপার। আমাকে তো বাংলাদেশের সাবস্ক্রাইবাররা জানায়, কিন্তু আমাদের ভারতবর্ষের সমস্ত সরকারি হাসপাতালে অ্যান্টিভেনাম তুমি পেয়ে যাবে। তাই কোনো ওঝা গুণী চক্করে না, সোজা নিজেও কোনো ডাক্তারি ফলাবে না, কাটাকুটি চোষাচুষি বাঁধন কিচ্ছু না, যতটা তাড়াতাড়ি সম্ভব সরকারি হাসপাতালে পৌঁছাতে হবে। ওটাই মোটামুটি কতক্ষণের মধ্যে নিয়ে যেতে পারলে প্রাণ বেঁচে যাওয়ার বা ক্ষতি কম হওয়ার সম্ভাবনা থাকে? এটা নিয়ে না বিতর্ক রয়েছে। এটা নিয়ে মোটামুটি আমরা বলি 100 মিনিট একটা সেফ টাইম। 100 মিনিট বাইট হওয়ার পর থেকে 100 মিনিট, মানে 1 ঘন্টা 40 মিনিট। বেশ। কিন্তু আমরা দেখেছি যে 1 ঘন্টা 40 মিনিটের মধ্যে গেছে, 1 ঘন্টার মধ্যে গেছে, সেই পেশেন্টও এক্সপায়ার করে গেছে। আবার দেখেছি যে তারপরেও গেছে, সেই পেশেন্ট বেঁচে গেছে। মোটামুটি আমরা 100 মিনিট আমরা বলে থাকি। 100 মিনিট। এবার দেখো, ডিপেন্ড করে সাপ তোমার শরীরে কতটা বিষ ঢেলেছে, সেটা তো তুমি আমি জানি না। না না, জানি না। তো এবার তোমার শরীরের একটা ইমিউনিটি রয়েছে, তোমার ইমিউনিটি পাওয়ার একরকম, আমার ইমিউনিটি পাওয়ার একরকম। রাইট। এবার তোমার শরীরে বিষটা কিভাবে কাজ করবে আমার শরীরে সেম ভাবে নাও কাজ করতে পারে। মোরাললেস একই ভাবে করবে। আমি ইমিউনিটিটার কথা বলছি, মানে প্রাইমারি যে ধাক্কাটা সহ্য করা, শরীরের ধাক্কা সহ্য করার ক্ষমতা দুজনের দু রকম। এবার তুমি যেটা সহ্য করতে পারলে সেটা আমি নাও করতে পারি। বা সাপ হয়তো মাত্রাতিরিক্ত, একটা স্পেকটিক্যাল কোবরার 12 মিলিগ্রাম নিউরোটক্সিন বিষ লাগে একটা মানুষকে মারার জন্য। সেখানে যদি তোমার 30 মিলিগ্রাম শরীরে চলে যায়, 40 মিলিগ্রাম চলে যায়, তাহলে তুমি হয়তো তাড়াতাড়ি গেলে তাও হয়তো কাজ করলো না। অলরেডি ও যা ড্যামেজ তোমার নার্ভাস সিস্টেমকে করার হয়তো ব্যাপকভাবে করে দিয়েছে। সেক্ষেত্রে তুমি 1 ঘন্টার মধ্যেও যদি পৌঁছে যাও, হয়তো বাঁচানো গেল না, এরকম হয়। তো ওভারঅল অ্যাভারেজ আমরা 100 মিনিটকে সেফ পিরিয়ড বলি। 100 মিনিট। এবং সেক্ষেত্রে কোনো ওঝা গুণিনের কাছে যাওয়ার কোনো মানে নেই। একদমই না, মানে একদমই না। এরা যেটা করে সেটা মূলত ঢপবাজির ক্ষেত্রে, ঢপবাজি। এবার দেখো, বলে না বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তো ওঝার উপর বিশ্বাসটা কি করে আসে এটা আমাদেরকে বুঝতে হবে। ধরো কোনো এক সময় গোখরো সাপেই কামড়েছে, স্পেকটিক্যাল কোবরা, ফনাধর সাপ। সেই পেশেন্টকে, আগেকার দিনে তো এত হসপিটাল এত কিছু ছিলই না, হয়তো সেই পেশেন্টটাকে কোনো একটা ওঝার কাছে নিয়ে যাওয়া হয়েছে। সেই পেশেন্ট ঝাড়ফুঁক টুকটাক করে দিল, পেশেন্টও সুস্থ হয়ে গেল, বাড়ি চলে এলো। সবাই বুঝলো যে বাপরে, ওনার কাছে বিশেষ ক্ষমতা রয়েছে। ব্যাপারটা কি হয়েছিল বলবো তোমাকে? তাকে হয়তো স্পেকটিক্যাল কোবরাটা কামড়েছিল, কিন্তু আমাদের ভারতবর্ষে স্পেকটিক্যাল কোবরা এমন একটা সাপ সব থেকে বেশি মানুষকে কামড়ায়, কিন্তু সব থেকে বেশি মানুষ কামড় খাওয়ার পরেও বেঁচে আসে স্পেকটিক্যাল কোবরার রেকর্ডে রয়েছে। আচ্ছা। কারণ ও প্রায় 40% বাইট ড্রাই বাইট করে। ও বিষ ঢালেই না? বিষ ঢালে না। আচ্ছা। তোমার দাঁত ঢুকবে, ব্লাড বেরিয়ে আসবে, তুমি তো জানো না যে তোমার শরীরে বিষ ঢুকেছে কি ঢোকেনি। রাইট রাইট। ও ড্রাই বাইট করেছে, তোমার শরীরে বিষ ঢোকেইনি। তোমাকে যখন ওঝার কাছে নিয়ে যাওয়া হলো,
ওঝা তো বেশ মেন্টালি তোমাকে স্ট্রং করে দিল, ঠিক ঠিক। মানে তোমার মনের ভয়টা কাটিয়ে দিল, ব্যাস তোমার শরীরে তো বিষই ঢোকেনি। তুমি যদি বাড়িতেও চুপ করে বসে থাকতে তোমার কিছুই হতো না, কিছুই হতো না। এবার তুমি তো জানো না যে তোমার শরীরে বিষ গেছে কি যায়নি। যদি তোমার শরীরে বিষ ঢুকতো এবং তারপর যদি তুমি ওঝার কাছে যেতে, ওঝার বাবারও ক্ষমতা ছিল না তোমাকে বাঁচানোর। শিকড় বাকড় জড়ি বুটি কিচ্ছু কাজ করবে না, একমাত্র কাজ করে অ্যান্টিভেনাম, এবং একমাত্র অ্যান্টিভেনাম, তাছাড়া আর কোনো উপায় নেই। এই গোসাপের কি বিষ থাকে? না, গোসাপের বিষ থাকে না। যে বিরাট সাইজের গোসাপ, বিরাট সাইজ, সাপের মতনই ফুসফুস করে, সাপের মতনই চেরা জীব, কিন্তু ও খুবই মানে আমাদের পরিবেশের জন্য খুব ভালো পরিবেশ বন্ধু বলি ওকে। কেন? মানে ও একদিকে তোমার জ্যান্ত ইঁদুর বাদুর ধরে কমাচ্ছে, কৃষকের উপকার করছে, আর একদিকে মরা জীব জন্তু খেয়েও পরিবেশটাকে ঝাড়ুদারের কাজ করছে। ও তাই? মরা পচা যা পায় কিন্তু ও সব খেয়ে নেয়, ও সর্বভুক। আচ্ছা, কাককে ঝাড়ুদার পাখি বলি, ওকে কিন্তু আমি ঝাড়ুদার প্রাণী বলি। হ্যাঁ, খুব উপকারী, ভীষণ উপকারী, আবার তোমার কোনো ক্ষতিও করবে না, কোনো ক্ষতি করবে না। না, ও মানুষকে কামড়ে দেয় তো? না, মানুষকে কামড়ায় না। ও আচ্ছা, গোসাপ দেখে যে আমরা প্রচন্ড ভয় পেয়েছি, আমরা ভয় পেয়ে যাই। কোমোডো ড্রাগনের কথাটা মাথায় আমাদের ঘোরে, কিন্তু কোমোডো ড্রাগন আমাদের ভারতবর্ষে নেই, ওটা আফ্রিকান, ওটা আফ্রিকাতে রয়েছে, এখানে নেই কোমোডো ড্রাগন। আসলে আমার একটা এক্সপিরিয়েন্স আছে, আমি এবার বারুইপুর রাজবাড়িতে শুটিং করছিলাম, সেখানে যা হয় না ওদের আমবাগান টামবাগান সব কিছু, এবার প্রকৃতির শোভা দেখছি, হঠাৎ দেখছি সে বিরাট সাইজ, তার এরম বড়, আর অদ্ভুতভাবে আসে তো ওদের মুভমেন্টটা, মানে প্রচন্ড জোরে, ওরে বাবারে বলে আমি দৌড়ে পালিয়েছিলাম। কিন্তু ব্যাপার হচ্ছে যে তারপর দেখলাম ও আমাকে দেখে আবার অন্যদিকে একটা পালিয়ে গেল। ওরাও বোধহয় ভীতুই হয় বেশি, এবং দে আর নট হার্মফুল। একদমই না, একদমই না, ওর কোনো বিষথলি নেই। ও অনেকে বলে যে লেজ দিয়ে বাড়ি মারে, লেজে বিষ কাটা ফাটা থাকে, কিচ্ছু নেই। হ্যাঁ, লেজ দিয়ে বাড়ি মারে, আমি অনেক ভিডিওতে দেখিয়েওছি যে লেজ দিয়ে বাড়ি মারছে, দেখুন আমাকে, কিন্তু কিছু হচ্ছে না। ওটা ওদের টেকনিক, মানে আত্মরক্ষার টেকনিক, আত্মরক্ষার একটা প্রসেস হয়। ওই শিকার করার জন্য হয় ওরা কামড়ায়, বা যখন অ্যাটাক হয় তখন ওই লেজের বাড়ি মেরে ওরা ডিফেন্স করে। ভেরি গুড। তো আমরা তুই বললি যে আমরা কেউটে, গোখরো, এদিকে কালাচ এবং চন্দ্রবোরা, এই 4 ধরনের বিষাক্ত সাপ দেখা যায়। এছাড়া কি অন্য কোনো বিষধর সাপ আছে বাংলাতে? রয়েছে, তবে খুব কম রয়েছে। যদি সেই সাপটা আজকে যদি অ্যাভেলেবেল থাকতো আমাদের ভারত বাংলাদেশে, হয়তো এখন যে ভারত বাংলাদেশ জুড়ে চন্দ্রবোরা এবং কালাচের এত বাড়ন্ত, এটা এতটা থাকতো না। আচ্ছা, সেটা হচ্ছে তোমার ব্যান্ডেড ক্রেট। আচ্ছা, কালাচেরই একটা প্রজাতি, সেটাকে আমরা শাখামুটি সাপ বলি বাংলায়। শাখামুটি সাপ, আচ্ছা। শাখামুটি সাপ দেখতে ভীষণ সুন্দর, স্মার্টেস্ট স্নেক বলি আমি। আচ্ছা, খুবই ভালো সাপ। আচ্ছা, মানে ওর মুখের কাছে হাত চলে যাবে তাও কামড়াবে টামড়াবে না, ভীষণ লাজুক প্রকৃতির। আচ্ছা, ও শুধু মাথাটাকে, ওর বডি পেঁচিয়ে নিয়ে মাথাটাকে ঢুকিয়ে নেবে। আচ্ছা, ভাববে যে সেই খরগোশের মতো, মানে অন্ধকার করে মুখটাকে চোখটাকে ঢুকে নিল, মানে ওকে আর কেউ দেখতে পাচ্ছে না। খুব ভালো সাপ। ওই সাপের শিকার একমাত্র হচ্ছে জ্যান্ত জ্যান্ত বিষধর সাপ। ও তাই? আচ্ছা, ও অন্য কিছু খায় না, ইঁদুর ব্যাং কিচ্ছু খায় না, ও সাপই খায়, ও শুধুমাত্র সাপ খায়। আচ্ছা, এবং মেনলি রাসেলস ভাইপার, ক্রেট, এইগুলোকে খায়। ও আচ্ছা। আবার সব থেকে ভালো ব্যাপার কি, ও মানুষকে বাইট করে না, মানুষকে বাইটই করে না। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো রেকর্ড নেই যে একটা ব্যান্ডেড ক্রেট কামড়ানো পেশেন্ট হসপিটালে এসছে। আচ্ছা, এই কারণে ওকে বলি সব থেকে ভালো সাপ। কিন্তু কি, সাইজ ওর বড় হয়। দারাস সাপ যেরকম বড় বড় হয় না, যেটাকে ঢ্যামনা সাপ বলো, বিশাল বড় বড়, বিশাল বড় বড় হয়, 7 ফুট 8 ফুট এরকম। ও ওরকম সাইজে লম্বা হয়, এবং কি দেখতে খুব সুন্দর হয়, হলুদ কালো, হলুদ কালো, ব্যান্ড ব্যান্ড, ওই কারণে নাম হচ্ছে ব্যান্ডেড ক্রেট। আচ্ছা, খুব সুন্দর হয়। কিন্তু শাখামুটি সাপের সংখ্যা কি কমে যাচ্ছে? মারাত্মক পরিমাণে কমে গেছে। আমরা যদি 10টা সাপ রেস্কিউ করি, একটাও হয়তো ব্যান্ডেড ক্রেট পাই না। ও আচ্ছা, আচ্ছা, এতটাই পার্সেন্টেজ কমে গেছে। হয়তো 20টা সাপের মধ্যে হয়তো একটা পেলাম, তাও হয়তো হয় না। আচ্ছা, বেশি বোধহয় চন্দ্রবোরা রেস্কিউ, বেশি চন্দ্রবোরা সিজন থাকে। আচ্ছা, কিরকম সিজন বলতে তোমার এই মোটামুটি ধরো শীতকালটা, হ্যাঁ, বিশেষ করে অক্টোবর থেকেই শুরু হয়ে যায়, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 3 মাস সব থেকে বেশি আমরা রেস্কিউ করি রাসেলস ভাইপার। কিন্তু শীতকালে রেস্কিউ করি না, শীতকালে তো সাপ শীত ঘুমে চলে যায়। এটাও একটা ভুল ধারণা, হাইবারনেশন, এটাও বইয়ে ভুল লেখা থাকে। আচ্ছা, সাপ হাইবারনেট করে না,
সাপ ব্রুমেট করে, ব্রুমেশন বলে ওটাকে। আচ্ছা আচ্ছা। হাইবারনেট করে কিছু প্রজাতি তোমার মেরু ভাল্লুক, কিছু প্রজাতি স্কুইরেল। হুম। আমাদের ভারতবর্ষের কোনো প্রাণী হাইবারনেট করে না। কিছু বাদুড় রয়েছে ও তারপরে যেগুলো একদম মারাত্মক ঠান্ডার মধ্যে থাকে, আচ্ছা। তারা একটা টাইম পিরিয়ডের জন্য একদম গ্যারেজ হয়ে যায়। কিন্তু 1 মাস হোক 2 মাস হোক, আমাদের এখানে সেরকম কিছু হয় না। আমাদের এখানে কেউ হাইবারনেট করে না। এটা আমরা ভুল জানি, আমরা বইয়ে পড়ি না যে সাপ হাইবারনেট করে, করে না সাপ। ও সাপ, আমি পরশুদিনও একটা সাপ স্পেকটেকল কোবরা রেস্কিউ করলাম। একজনের বাড়ির উঠোনের মধ্যে নারকেল গাছ রয়েছে, একটুখানি নারকেল গাছের গোড়াতে রোদ এসে পড়ছে, ও এসে ওখানে রোদ পোহাচ্ছে। আচ্ছা। এর মধ্যে আমরা প্রচুর স্পেকটেকল কোবরা এরকম রেস্কিউ করলাম যে দিনের বেলায় ওরকম এসে রোদ পোহাচ্ছে, আবার রোদটা যেই পড়ে যাচ্ছে ও গর্তে ঢুকে যাচ্ছে। এটাকে তো হাইবারনেট বলে না। হাইবারনেট মানে 1-2 মাসের জন্য ও পুরোপুরি গ্যারেজ হয়ে যাবে। সেটা হচ্ছে না, সেটা হচ্ছে না, এটাকে বলে ব্রুমেশন। আচ্ছা। এই নভেম্বর থেকে অক্টোবর থেকে ফেব্রুয়ারি, ধর এই ফেজটা কি চন্দ্রপোড়া রাসেলস ভাইপারের সিজন? সিজন বলতে কি মানে এই টাইমে ওদের মেটিং সিজন অ্যাকচুয়ালি। আচ্ছা। মেটিং এর জন্য কি হয়, তোমার পুরুষে পুরুষের লড়াই করে, যেটাকে তুমি শঙ্খ লাগা বলো। হ্যাঁ, তো বিরাট লাকি বলে শঙ্খ লাগা দেখলে রাজযোগ হয়, রাজা হয়ে যাবে তুমি। শঙ্খ লাগা কি সাপেদের মেটিং মিলন নয়? না, একদম না। শঙ্খ লাগাটা কি দুজনে মারামারি? শঙ্খ লাগাটা দুজনে মারামারি। ও দুটো, এবং দুজন না, আমরা এমনও দেখেছি 4টে রাসেলস ভাইপার একসাথে মারামারি করছে। মানে আমরা জোড়া দেখে ফোন করেছে, ঠিক আছে, যে দাদা এখানে 2টো রাসেলস ভাইপার আছে। সেখানে গিয়ে দেখেছি সাইড থেকেই আরো 2টো রাসেলস ভাইপার আমরা পেয়েছি। মানে এক জায়গাতে 4টে মেল রাসেলস ভাইপার একে একে হয়তো মারামারি করবে। আচ্ছা। ও দেখো কিরকম ভুল কনসেপ্ট আমাদের। শঙ্খ লাগা মানে ইজ নট মেটিং, নট মেটিং। ও সাপের মেটিংটা না খুব শান্ত প্রক্রিয়া হয়। ওই যে ওরা তো তরবর তরবর করে ওঠে খাড়া হয়ে, তাই না, দেখতে খুব সুন্দর লাগে, খুব অশান্ত লাগে ওদেরকে। ওটা লড়াই হয়। আর সাপের মিটিং হয় ভীষণ শান্ত, একটা স্লো প্রসেস। এটারও বোধহয় তোর একটা ভিডিও আছে যেখানে একটা পুরুষ সাপ এবং একটা স্ত্রী সাপ অ্যাকচুয়ালি দুজন একসঙ্গে ছিল একদম। ওরা তখন গ্রাউন্ড লেভেলে থাকবে, ওরা খাড়া হয়ে উঠবে না, ওরা গ্রাউন্ড লেভেলে থাকবে এবং চেষ্টা করে কোনো এমন জায়গায় ঢুকে যাওয়ার যাতে মানুষের সামনে মানে কারোর চোখে পড়বে না ওটা। এবং ওই মিটিং এর দৃশ্য খুব রেয়ার, মানে সামনাসামনি দেখতে পাওয়া খুব মানে রেয়ার সিন। এটা 700 এতে চ্যানেলে এটার ভিডিও আছে, আমি দেখেছি অ্যাকচুয়ালি। এবং সেই সময় বোধহয় তোরা রেস্কিউ করলি 2টো সাপকে। এবং তুই এখন যেখানেই যাস মোটামুটি 200-500 লোক জমে যায় তোর অপারেশন দেখার জন্য, এবং তারা সবাই দেখলো। এবং তোর এটার থাম্বনেলটার টাইটেলও বোধহয় ওটা, যে সারা গ্রাম দেখলো সাপেদের। ইন্টারেস্টিং। এবং তুই আমাকে বল যে এই যে চন্দ্রবোড়াদের যে মেটিং হলো, চন্দ্রবোড়ারা একবার যে রিপ্রোডাকশন করে মোটামুটি কতগুলো বাচ্চা দেয়? আচ্ছা, চন্দ্রবোড়া কি ডিম দেয় না বাচ্চা দেয়? চন্দ্রবোড়া হচ্ছে আমাদের ভারতবর্ষের মধ্যে এমন একমাত্র বলবো না, আর একটা সাপও বাচ্চা দেয় সরাসরি, কোনো ডিম পারে না। ভেনামাস স্নেকের মধ্যে আমাদের ভারতবর্ষে একমাত্র ভেনামাস স্নেক যে সরাসরি বাচ্চা দেয়। আর নন ভেনামাসের মধ্যে আর একটা রয়েছে তোমার, যেটাকে তোমার জল মেটেলি বলা হয়। জল মেটেলি নির্বিষ সাপ, ওটা জলের মধ্যেই থাকে, জলেই জন্মায়, জলেই মারা যায়, খুব রেয়ার, ও ডাঙায় ওঠে। আচ্ছা আচ্ছা। তো ও হচ্ছে সরাসরি বাচ্চা দেয়। আর চন্দ্রবোড়া সরাসরি তোমার বাচ্চা দেবে প্রায় অ্যাভারেজ 30 থেকে 40টা। পুরে সর্বনাশ। এবং কখনো কখনো হাইয়েস্ট এখনো অব্দি রেকর্ড রয়েছে 70+। 70+? তো কিলবিলিয়ে দেবে পুরো এলাকা। কিলবিল কিলবিল করছে পুরো। মাই গড। তুমি ভাবো একটা সাপ, নর্মালি তো সব সাপ ডিম পারে, অ্যাভারেজ ধরো কোবরা হোক বা কালাস তো আরো কম ডিম পারে। কালাস মোটামুটি অ্যাভারেজ ওই 15টা মতো ডিম পারে, অ্যাভারেজ, কম বেশি। কোবরাও মোটামুটি ওই রকমই, অ্যাভারেজ 20টা ধরো। এবার ধরো একটা সাপ 20টা ডিম পারলো, এবার 2 মাস ধরে সেটা হ্যাচ করতে টাইম লাগবে। সব ডিম ফুটবে না, কিছু ডিম নষ্ট হয়ে যাবে। ধরো 20টার মধ্যে 5টা ডিম নষ্ট হয়ে গেছে, 15টা ডিম ফুটে বেরোলো। মা সাপ বাচ্চা সাপকে খেয়ে নেয় কিছু, অন্যান্য পাখি টাকি ধরে কিছু খেয়ে নেবে। আলটিমেটলি এই জায়গাটা একটু ভেঙে নি, তোকে মা সাপ বাচ্চা সাপদের খেয়ে নেয় মানে সাপের কি ওই সেন্সিবিলিটিটা, ওই মাতৃত্বটা, ওইটা অনুভব করার ক্ষমতাই নেই? সাপ হচ্ছে এমন একটা প্রাণী যার কোনো লং টার্ম মেমোরি নেই। সাপের মেমোরি হচ্ছে শর্ট টার্ম মেমোরি।
ও সেইভাবে কিছুই মনে রাখতে পারে না, ও নিজের বাচ্চাকেও চিনতে পারে না। আচ্ছা, ওর কাছে যেটা খাবার হয়ে ওর গেছে, কাছে সেটা খাবার, শিকার, খেয়ে নেয়। মানে এই যে আমরা বলি মাতৃত্ব ইত্যাদি, সাপের সেটার কোনো বিষয় নেই। আচ্ছা, যদি তাই হয় তাহলে আমি আমার এই টপিকটায় ফিরছি, কিন্তু তার আগে তুই খুব ইন্টারেস্টিং একটা জায়গা তুলে আনলি। তুই বলছিস সাপের কোনো লং টার্ম মেমোরি নেই। আমাদের বহু মানুষ বলে যে আমি ওখানে না 2টো সাপ ছিল দাদা, একটা সাপকে আমি ভয় পেয়ে মেরে দিয়েছি, অন্য সাপটা আমাকে এসে মারবে। তাহলে সাপের যদি লং টার্ম মেমোরিই না থাকে, ও তো ভুলেই যাবে কে মেরেছে, এবং যখন আঘাত করছে ওর সঙ্গীকে ওর সব মনে রাখার ক্ষমতাই নেই, এবং ওর কোনো ইমোশনাল অ্যাটাচমেন্টই নেই প্র্যাকটিক্যালি, যা বোঝা যাচ্ছে। তাহলে এটাও কি মিথ? একদমই তাই। বলছি না, সাপ নিয়ে যদি এখন তোমার সাথে গল্প শুরু করে দিই, মানে পডকাস্টের টাইম এমন হয়ে যাবে দর্শকবৃন্দ সব বিরক্ত হয়ে যাবে। তো এটাও একটা মিথ। আচ্ছা, যে এটা হয়তো সিনেমাতে আমরা দেখেছি, হ্যাঁ, নাগিন হয়ে এসে নাগকে মেরে দিয়েছে বা নাগিনকে মেরে দিয়েছে, তার পার্টনার রাত্রিবেলায় এসে ছবল মেরে একদম মেরে, আর এদিকে অমরিশ পুরী বিন বাজাচ্ছে, এটা আমাদের চেনা ছবি। হ্যাঁ, ও তার মানে ওইরকম কোনো ব্যাপারই হয় না, একদমই না, কোনো চান্সই নেই। এটা ওই ফিল্মেই পাবে, সিরিয়ালেই পাবে, প্র্যাকটিক্যালি এটা ইম্পসিবল। তুই যে কত গল্পকে মিথ্যে বানিয়ে দিচ্ছিস আজকে, তুই নিজেও জানিস না। শুধু গল্প না দাদা, রিসেন্ট সাদগুরুও একটা কোটি কোটি ফলোয়ার তার গোটা বিশ্ব জুড়ে, তিনি এমন একটা কথা বলেছেন যেটাতে ধার্মিক ভাবাবেগে হয়তো আঘাত লাগতে পারে অনেকে, যে না সাদগুরু বলেছেন, তাহলে ওটা সত্যি কথা। সাপের মণি নিয়ে একটা কমেন্ট করেছেন। হ্যাঁ, নাগমণি, এটা আমার পরের কোয়েশ্চেন ছিল। নাগমণি কি হয়? নাগমণি হয় না তো, নাগমণি হয় না, নাগমণি হয় না। নাগমণি কথাটাই হচ্ছে বোগাস কথা। নাগমণি কথাটাই বোগাস কথা, একদম। নাগমণি বলে কিছু এক্সিস্ট পৃথিবীতে করে না। আচ্ছা, সাদগুরুকে শোনা যাচ্ছে উনি একটা ভিডিওতে বলছেন যে নাগমণি হয়, উনি কিংকোবরা, উনি সাপ খুব ভালোবাসেন, সাপ উদ্ধার করেন, সব ঠিক আছে, সাপের প্রতি ওনার একটা আলাদা লেভেলের ভালোবাসা রয়েছে। কিন্তু ওনাকে বলতে শুনছি যে উনি বলছেন যে হ্যাঁ উনি নাগমণি দেখেছেন। নাগমণি হচ্ছে সাপের বিষ জমাট বেঁধে দীর্ঘদিন ধরে এমন একটা প্রোডাক্ট তৈরি হয় মাথাতে, উনি দেখেছেন সেটা, যে অন্ধকারেও সেটা থেকে আলো বিকিরণ করছে। সাদগুরু বলছেন রিসেন্ট, এবং এটা খুব পুরনো না, ভেরি রিসেন্ট এটা কথা। তো কিন্তু এটা কিন্তু উনি ভুল বলছেন, এটা বলতে বাধ্য হচ্ছি আমি ওনার থেকে। আমি কিন্তু কোনো হার্পোলজিস্ট না, আমি কোনো সর্প বিশেষজ্ঞ না, কিচ্ছু না, কিন্তু আমি সাপ সম্পর্কে রোজ প্র্যাকটিক্যালি শিখি, থিওরিটিক্যালি শিখি, আমি এখনো শিখি, ঠিক আছে? কিন্তু এটা উনি ভুল কথা বলেছেন। আচ্ছা, সাপের বিষ আর আমাদের লালা একই ধরনের। আচ্ছা, আমরা খাবার খেলেই লালা ক্ষরণ হয়, সাপও একটা শিকার ধরলেই যাদের বিষ রয়েছে তাদের বিষ বেরোবে প্রাণীটাকে মারার জন্য, প্লাস ওটাকে ডাইজেস্ট করতে একটু হেল্প করে। আচ্ছা, আচ্ছা। তো সেই লালা কোনোদিনও তার শরীরের মধ্যে কোথাও জমাট বেঁধে ওরকম মণির মতো ধারণ করবে না। আর যদি তর্কের খাতিরে ধরে উনি যে হ্যাঁ ধারণ করলো, সেটা থেকে লাইট বেরোনোর তো কোনো পসিবিলিটি নেই। না, এটা বেসিক্যালি আ মিথ, অনেক মিথের মতোই। বেশ ভালো কথা। সাপ শিকার কিভাবে ধরে? হ্যাঁ, এক একটা সাপের শিকার ধরার টেকনিক এক এক রকম হয়। হ্যাঁ, কিছু কিছু সাপ রয়েছে যেরকম দাঁড়াস জাতীয় সাপ, যেগুলো নন ভেনামাস। মানে বেশিরভাগ সাপের টেকনিক এটাই যে চুপ করে থাকবে, যখনই কাছাকাছি কাউকে দেখবে ঝপ করে ধরে রোল হয়ে যাবে, তাকে প্রেসার দিয়ে মেরে তারপর সেটাকে গিলে নেবে। এটা বেসিক্যালি হয় নন ভেনামাসের ক্ষেত্রে বেশি হয়। আচ্ছা, আচ্ছা। ও পেঁচিয়ে, কারণ নন ভেনামাসরা তাদের মারার, মানে যে শিকারটা ধরবে তাকে মারার জন্য কিন্তু বিষ নেই, সেটা ওরা জানে। তো ওরা ওদের মতো টেকনিক অ্যাপ্লাই করে নিয়েছে, ওরা পেঁচিয়ে প্রেসার দিয়ে মেরে ফেলে, তারপর মাথার দিক থেকে ধরে গিলতে শুরু করে। এটা তোমার কি অজগর বলো বা কি ছোট ওই বেতাছড়া বলো, পুরোটা গিলে ফেলে, পুরোটা গিলে ফেলবে। কিন্তু রাসেলস ভাইপারের শিকার ধরার টেকনিকটা কিন্তু আবার আলাদা। রাসেলস ভাইপার কি করবে, তোমার ধরো মানে সাপ কিভাবে শিকার ধরে, রাসেলস ভাইপার কিভাবে শিকার ধরে, ট্র্যাক করে কিভাবে, ওদের না জেকবসন্স অর্গান বলে একটা অর্গান থাকে। সাপ সবসময় জিভ লপলপায় না, তো এই জিভ লপলপিয়ে ও মলিকুলস গুলোকে কালেক্ট করে বাতাস থেকে। জিভটাকে যখন আবার ভেতরে ঢোকালো, উপরের তালুর দিকে ওই অর্গানটা থাকে, ওখানে ওটা ঠেকায়, এবং সেই অর্গান ওকে বলে দেয় যে কতক্ষণ আগে এখান দিয়ে ইঁদুরটা গেছে বা কোন দিকে গেছে, এই দিককার গর্তে ঢুকেছে নাকি ওই দিককার গর্তে ঢুকেছে।
এটাও ওইভাবে ট্র্যাক করতে ও পারে ট্র্যাকার ওটা বেসিক্যালি, একদম। ওইটা স্যাম্পল কালেক্ট করে কতক্ষণ আগে গেছে, হ্যাঁ হ্যাঁ, ওটা ওই যে জিপটাকে বার করছে আর ঢোকাচ্ছে, যখন ঢোকায় তখন ওটা উপরে টাচ হয়ে যায়। ওরে সাবাস, এরকম ভাবে ও বুঝতে পারছে, ও ট্র্যাক Sensor, করছে, হ্যাঁ। এবং সেই দিক দিয়ে দিয়ে হয়তো 10 মিনিট আগে ইঁদুরটা ওখান দিয়ে চলে গেছে, কিন্তু পিছু করতে করতেও চলে গেছে ও ধাওয়া করবে একদম। এবং ওইভাবেই তো সাপ তোমার ঘরে ঢোকে। সাপ তো তোমার চা বিস্কুট খেতে যায় না তোমার ঘরে। সাপ হয়তো 10-15 মিনিট আগে কোনো ইঁদুর গেছে বা কোনো ছুঁচো গেছে, ঢুকেছে, সেই টাইমে ও খুব হাংরি রয়েছে, ক্ষুধার্ত রয়েছে, আচ্ছা, হয়তো অনেকদিনও শিকার পায়নি, ও ওই পিছন ধাওয়া করতে করতে তোমার ঘরের মধ্যে ঢুকে গেছে, তখন তুমি আমাকে ফোন করো। ন্যাচারালি। না, এবার আমরা যেখানে ছিলাম, যে তুই বলছিস যে এই চন্দ্রবোরা অ্যাট এ টাইম প্রায় 70টা পর্যন্ত বাচ্চা দিয়ে দিতে পারে। চন্দ্রবোরাও কি নিজের বাচ্চাদের খেয়ে নেয়? হ্যাঁ, কিছু বাচ্চা সব সাপই খেয়ে নেয়, কিছু বাচ্চা সব সাপই খেয়ে নেয়। হ্যাঁ, মানে তোমাকে আমি যেটা বলছিলাম যে ওই অন্যান্য বিষধর সাপের ক্ষেত্রে ধরো 20টা ডিমের মধ্যে আলটিমেটলি হয়তো বড় হলো 5টা বাচ্চা সার্ভাইভ করলো শেষ পর্যন্ত। কিন্তু চন্দ্রবোরার ক্ষেত্রে সে ধরো বাচ্চাই দিচ্ছে 40টা, সব সুস্থ সবল বাচ্চা, 40খানা বাচ্চার মধ্যে ও হয়তো গোটা 5 খেলো, আর হয়তো গোটা 5-10 হয়তো পাখি টাকিতে অন্য কিছুতে ধরে খেয়ে নিল। 20খানা বাচ্চা ধরো আমি ধরে নিলাম ওখান থেকে, 40টার মধ্যে আমি 50% কম করেই ধরলাম, 20খানা বাচ্চা ওখান থেকে বড় হয়ে গেল। কোথায় একটা কোবরার দেখো বার্থ রেট, যেখানে 20টা ডিমের মধ্যে 5টা বাচ্চা সার্ভাইভ করলো, ওর কিন্তু এক চালানেই 20খানা বাচ্চা সার্ভাইভ করে গেল। ওরে বাবা! এই কারণে দিন দিন রাসেলস ভাইপার সাপটা বাড়ছে। ও, এই জন্য মানে সত্যি এটাও খুব ঠিক কথা, মানে কমনেস্ট যদি ভেনামাস সাপ বলতে হয় তাহলে সবচেয়ে বেশি কিন্তু চন্দ্রবোরাই দেখা যায়, বিশেষ করে লাস্ট 20 ইয়ার্সে অনেকটা ইনক্রিজ করে গেছে এদের নাম্বার। এই চন্দ্রবোরা কি তাহলে এত সংখ্যক চন্দ্রবোরা বেড়ে যাওয়া কি পরিবেশের পক্ষে ক্ষতিকর? মানুষ তো নিজের ক্ষতি নিজেই ডাকছে। আজকে তোমাকে বললাম যে একটু আগে, যদি ব্যান্ডেড ক্রেট সাপটা যদি আজকে ন্যাচারাল ভাবে যদি থাকতো, তাহলে ও তো চন্দ্রবোরা খেয়ে খেয়ে ন্যাচারাল ভাবেই বিলং করতো, সব একটা ব্যালেন্স থাকতো। তো ওই সাপটা চোখে পড়ে গেছে মানুষের বেশি, দেখতে সুন্দর শান্ত, মেরে দিয়েছে। মারতে 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 কি হয়েছে দেখো, আজকে আমরা এই ফলটা ভোগ করছি। চন্দ্রবোরা বাড়ছে, চন্দ্রবোরা বাড়ছে, কালাজ বাড়ছে, কালাজ বাড়ছে। ওকে, কালাজ তুই বোধহয় একবার একসঙ্গে 2টো কালাজ রেস্কিউ করেছিলি না? হ্যাঁ, ওই যে দু হাতে ধরা তোর যে ওটা কি কালাচই ছিল? কালাজ ছিল, কমন ক্রেট। মানে কালাচও তোর কাছে খুব একটা চ্যালেঞ্জিং সাপ নয় বিশেষ করে। বলছি না, কালাজ তুমি যদি হাতে এইভাবে নাও, তোমার হাতে দিয়ে দেবো, ও তোমাকে বাইট করবে না। আমি একটা শর্টেও দেখিয়েছিলাম হাতে কালাচ নিয়ে, জাস্ট ওপেন এভাবে রেখে দিয়েছিলাম। হ্যাঁ, আমি দর্শক বন্ধুদেরকে বলবো যে এইসব ট্রাই করতে যাবেন না, আমি বলছি বলে এগুলো যেন, কারণ হ্যাঁ একটা বলে দেওয়া উচিত যে হয়তো হয় না, আজকে মানুষের মধ্যে হিরোইজম এত বেশি পরিমাণে আজকে ইয়ংস্টারদের মধ্যে বেড়ে যাচ্ছে, যে কোনো বিষয় নিয়ে। হিরোইজমও নয়, শাশ্বত শুধু একটা রিল বানানোর জন্য, হ্যাঁ রিল বানানোর জন্য নিচ্ছে। 2-3 দিন আগে শুনলাম কোন স্টেশনে একটা মানে তার টাচ করে গেছে, ফেটে মারা গেল একটা বাচ্চা ছিল। খারাপ লাগে এসব। সুতরাং একেবারেই যারা ও বেসিক্যালি এটা প্রফেশনালি করে, আমরা যেমন প্রত্যেকবারের ক্ষেত্রেই বলে থাকি, ডু নট ট্রাই দিস অ্যাট হোম, এবং জিনিসগুলো জানুন, শিখুন, তারপর আমাদের ভিডিও দেখে বা শাশ্বতর কথা শুনে হঠাৎ উদ্বুদ্ধ হয়ে এটা করে ফেলার দরকার নেই। আপনারা নিজেই ওর মুখে শুনতে পেলেন যে ও ব্যক্তিগতভাবে এত এক্সপিরিয়েন্সের পরেও নিজে ওই রকম একটা সাংঘাতিক মৃত্যুর মুখ থেকে ফিরে এসছে। তাই আপনাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, যারা শুনছেন বা দেখছেন, এটা দয়া করে কায়দা করতে যাবেন না। অনেক রেস্কিউয়ার আছে বা শাশ্বতরও নাম্বার আছে অ্যাভেলেবেল, সেই নাম্বারে ফোন করে নেবেন। আচ্ছা, আমাদের যেটা বল যে কখনো যদি সাপ প্রথম দেখতে পাই বা রিয়েলাইজ করি যে সাপ দেখা গেছে, তাহলে প্রাথমিকভাবে আমাদের কি করা উচিত আর কি? প্রথমেই ধর তোকে যে ফোন করব, তুই আসবি, এর মাঝখানে অনেকটা সময় লাগবে, ততক্ষণ আমরা কি করব? দেখো দাদা, তোমার ঘরে সাপ ঢুকতেই পারে। ঘরে নয়, শুধু ঘরে কেন, চালে, উনুনের ভেতর, বাথরুমে, সব জায়গাতেই সাপ ঢুকতেই পারে। কারণ হচ্ছে আমরা বন জঙ্গল সাফ করে দিচ্ছি দিন দিন, ওরা ওদের যে ন্যাচারাল হ্যাবিটেট সেটা নষ্ট হয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে একটা ক্ল্যাশ হতেই পারে, খুব স্বাভাবিক সেটা। এবার ওই যে বললাম 10টা সাপের মধ্যে 8টা সাপই নির্বিষ সাপ। তুমি সাপ নাই চিনতে পারো, তোমার তাতে কোনো দোষ নেই, কিন্তু তোমার
সাক্ষাৎ যখন হলো তোমার সামনে, সাপের যখন সাক্ষাৎ হয়ে গেল, তোমাকে আতঙ্কিত হলে হবে না। আচ্ছা, এইটা হচ্ছে ফার্স্ট জব তোমাকে যেটা করতে হবে। ওই সাপ চলে এলো, আরে বাবারে বাবারে মরে গেলাম, গেল রব, কোনো দরকার নেই। আরে সাপ ঢুকতেই পারে। এবার ঝট করে আমি সেখানে পৌঁছাতে নাও পারি, আমি হয়তো অনেকটা দূরে থাকি, তোমার কাছাকাছি ফরেস্ট ডিপার্টমেন্ট নাও থাকতে পারে, বা ফরেস্ট ডিপার্টমেন্ট অ্যাজ ইউজুয়াল ফোন করে 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 তুমি ফেড আপ হয়ে যাবে, আসবে না। ন্যাচারাল যেটা বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে, হতেই পারে। সেই টাইমে তুমি করবে কি? তো করবে যেটা, সেটা হচ্ছে আতঙ্কিত না হয়ে ওকে বের করে দেওয়ার একটা রাস্তা করে দাও। হাতে একটা লম্বা এনাফ একটা ঝুলঝাড়া লাঠি টাইপের কিছু একটা নিয়ে নাও, ওকে শান্তভাবে তুমি এমন একটা সাইডে দিয়ে দাও যাতে ও সেই দিক দিয়ে বেরিয়ে যেতে পারে। ও বেরিয়ে যাবে, ও চলে যাবে। তুমি সাপটা দেখলে বলে তোমার মাথার মধ্যে কাজ করতে থাকবে যে ও যদি বেরিয়ে যায় ও আবার পরে ঢুকবে। মানুষের মনের মধ্যে এটাই কাজ করে। না, আপনার এলাকাতে সাপ রয়েছে, এটা দর্শক বন্ধুদেরকে বুঝতে হবে। আশেপাশে সাপ রয়েছে, নেহাত আপনার ঘরে ঢুকে গেল বলে গেল রব তুলবেন এবং ভাববেন যে ওইটা যদি না নিয়ে চলে যায় শাশ্বত, বা ওটা যদি বন দপ্তর যদি না নিয়ে চলে যায় ও আবার এসে ঢুকবে, এটাই তো ভুল ধারণা। ওকে জাস্ট আস্তে করে বার করে দিন, কোনো একটা লম্বা কিছু একটা নিয়ে একটা সেফ সাইডে দিয়ে দিন, যেদিক দিয়েও বেরিয়ে যেতে পারবে, ব্যাস চলে যাবে। তা কি আছে? আচ্ছা, কোনো এটা এমন কিছু বড় ব্যাপার না। নেহাত তোমার ঘরে হয়তো এমন জায়গায় আটকে গেছে, বেসিনের পাইপের মধ্যে আটকে গেছে, বা তোমার জালে আটকে গেছে, উঠোনে হয়তো কোনো জাল পড়েছিল সেই জালে আটকে গেছে, বা তোমার এমন জায়গায় ঢুকেছে ঘরের মধ্যে সেখান থেকে রেস্কিউ না করলেও বেরোবে না, তখন তুমি আমাদের হেল্প নাও না, অসুবিধা কি আছে? রাইট। তো তোরা যে গিয়ে সাপ খুঁজিস বা সাপ ধরিস বা সাপ বের করিস, এটা বুঝিস কিভাবে? মানে ওঝারা যেমন মাটি টাটি শুঁকে বলে দিতে পারে কোথায় সাপ আছে, তোর লোকেট করার বা ট্র্যাক করার প্রসেস কি? ওঝা না, অ্যাকচুয়ালি সাপুরিয়ারা ওটা। সরি, সাপুরিয়ারা গ্রামে গঞ্জে আজও দেখি, আমাকে অনেক সাবস্ক্রাইবার বলে যে দাদা এরকম করছে, এসে যে একদল লোক আসে এসে বলে যে তোমার বাড়িতে এরকম সাপ আছে, আমরা কিন্তু সাপ বার করে দেবো। সত্যি সাপ বার করেও। তো তুমি ধরো এতদিন কোনোদিনও দেখোইনি তোমার ঘরে সাপ আছে, তোমার বাড়িতে সাপ রয়েছে, তো স্বাভাবিক কেউ যদি দলবল নিয়ে এসে তোমাকে বলে যে তোমার বাড়িতে সাপ আছে, আমরা বুঝতে পারছি, তোমার মনে একটা আতঙ্ক কাজ করবে। কারণ সাপ প্রাণীটার থেকে শব্দটাতে বেশি আতঙ্ক। তো সেই জায়গা থেকে যদি তোমাকে হঠাৎ করে কেউ এসে বলে যে তোমার বাড়ির মধ্যে সাপ রয়েছে, স্বাভাবিক তোমার মনের মধ্যে একটা প্যালপিটেশন কাজ করবে এবং তুমি বলবে না বাবা তোমরা বার করে দাও। টাকার গল্প কিন্তু ওখানে নেই, ওরা কিন্তু বলবে যে না এর জন্য কোনো টাকা পয়সা লাগবে না। তো তারপর কি করবে, তোমার সাথে কেউ কথা বলবে, কেউ মাটি ফাটি গন্ধ শুকবে, মাটির গন্ধ চোখাটা, আর একজনকে ডিরেকশন দেবে এই ওইদিকে না ওইদিকে যা, ঠিক আছে? এরকম অনেক কিছু করবে, কায়দা কসরত করবে, দিয়ে আলটিমেটলি খুঁড়ে টুরে সেখান থেকে বেশ একটা খরিশ সাপ, বেশিরভাগ ক্ষেত্রে খরিশ সাপই ওরা নিয়ে আসে। আর একটা যেটা হয় তুতুর সাপ বালিবোড়া। বালিবোড়া বলে, ওটা একমাত্র ওই বীরভূম পুরুলিয়া ওইসব এলাকাতেই পাওয়া যায়, বাঁকুড়া বীরভূম পুরুলিয়া। আচ্ছা, আমাদের এসব দিকে কিন্তু নেই, কিন্তু অনেক সময় ওরা এই দিক থেকেও ওটা টেনে বার করে নিয়ে চলে আসে। ম্যাজিক, অ্যাকচুয়ালি ম্যাজিক কিছু না, ওগুলো সব ওদের ওই লুঙ্গির ম্যাজিক। লুঙ্গি মানে লুঙ্গি হাফ করে গোটানো থাকে ওদের মধ্যে, এবং ওই লুঙ্গির মধ্যে ওই সব দাঁত ভাঙা সাপ ওরা নিয়ে আসে। যদি গোখরো হয় তাহলে গোখরোর বীজদাঁতটা ভেঙে দেবে। আচ্ছা, বীজথলিটাও অনেক সময় কেটে বাদ দিয়ে দেয়। ও মানে সাপটার আয়ু আর মাস দুয়েক, তার বেশি না। ও তাই? মারা যাবে সাপটা। সেই সাপটাকে ওরা লুঙ্গির মধ্যে করে নিয়ে আসে। তুতুর বা বালিবোড়া হলে তো কোনো ব্যাপারই না, ওটা তো নির্বিষ সাপ, জাস্ট এমনি ও নড়েচড়েও কম, এই কারণে ওদের হ্যান্ডেল করতে সুবিধা হয়। ও যদি এক জায়গায় ফেলে রাখো ও খুব কম নড়ে চড়ে, একদম মাটির দলার মতো পড়ে থাকবে। ও আচ্ছা। তো ওই সাপগুলো লুঙ্গির মধ্যে থাকে, মাটি ফাটি খুঁড়বে, কোন ফাঁকে ও ঠিক ঢুকিয়ে দেবে, দিয়ে সেটাকেই আবার টেনে বার করবে। বিরাট বড় সাপ। এবার তুমি ভাবলে যে আরে বাপ রে বাপ, বিরাট পাওয়ার ওদের, মাটি শুকে বার করে দিল, কখনো কোনো জোড়াও বার করে নিয়ে চলে আসে। স্বাভাবিক তোমার কি হলো, বিশ্বাসটাও জিতে নিল। আসল গল্পটা শুরু হয় তারপর। আচ্ছা, বলবে যে এই দেখো আমাদের কাছে এইগুলো থাকে, এই যে সর্পগন্ধার শেকড়, এই যে নাগমণি, তোমার বাড়িঘর দেখে নিয়ে যাবো আগে। ও বুঝে গেছে তোমার ক্ষমতা কিরকম।
আচ্ছা সেই অনুযায়ী তোমাকে তখন বলবে যে এইটা যদি তুমি রাখো না তাহলে আর এরা কিন্তু আর কোনোদিনও বাড়িতে ঢুকবে না। আচ্ছা এই পাথরটা যদি তুমি নাও সংসারে কোনোদিনও অশান্তি আসবে না। কার সংসারে অশান্তি নেই? এটা খুব সিম্পল জিনিস, সিম্পল ফান্ডা। হ্যাঁ, এবার যদি ওই যে বাড়িঘর দেখে তোমার যদি মনে হয় যে এর কাছ থেকে 5,000 বাগানো যাবে, ওটা দিয়ে 5,000, আর যদি মনে করে না 500 তাহলে 500, ওটাই ওদের ব্যবসা। আচ্ছা, ওই সেম সাপই সব জায়গায় ঘুরিয়ে 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 ঘুরিয়ে, কি সাংঘাতিক ব্যাপার, কোনো মানে আছে? মানে মুরগি করে বেসিক্যালি, মুরগি ছাড়া আর কিচ্ছু না। মাটির গন্ধ টন্ধ শুকিয়ে না, তুমি তোমার কমন সেন্সটাকে কাজে লাগাও দাদা। এত এনআইএ রয়েছে, এত কিছু রয়েছে আমাদের ন্যাশনাল এজেন্সি, ঠিক আছে? তো তাহলে তো ওরা তো এই লোকগুলোকে ভাড়া করে নিয়ে যেতে পারতো। যা বাবা যা, তোরা ড্রাগ বার কর, তোরা বোম বার কর, যা। ওদেরকে ছড়িয়ে দিত। পুলিশ কুকুরও দরকার ছিল না, কিচ্ছু অত মেশিন ফেশিন হাই ফাই টেকনোলজির কিচ্ছু দরকার ছিল না। শুধু এই সাপুরিয়াগুলোকে ধরতো, ওখানে কি ছেড়ে দিত, যা নিয়ে আয়, তোরাই খুঁজে বের করে নিয়ে একদম। সেটা তো বেসিক্যালি হয় না। তো আমরা যদি একটু মাথা দিয়ে ভাবি, আমরা কিন্তু এই টোটাল ব্যাপারটাই ক্লিয়ার হয়ে যায়। আবারও বলছি, আমি কিন্তু বিরাট বড় এক্সপার্ট কিচ্ছু না, খুব ছোট্ট মানের একজন প্রকৃতি প্রেমী। যারা কথা বলতে পারে না তাদের ভাষাটা বোঝার চেষ্টা করি। পৃথিবীর মধ্যে যেটা সব থেকে হিংস্র প্রজাতি রয়েছে, সেই প্রজাতির হাত থেকে ওই অবলা প্রজাতিগুলোকে বাঁচানোর চেষ্টা করি। রাইট, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি। মানে সাপের হাত থেকে মানুষ বাঁচানোর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ বোধহয় মানুষের হাত থেকে সাপকে বাঁচানো। ভেরি গুড। আচ্ছা, আমাকে একটা জিনিস বল, ধর রাস্তা দিয়ে যাচ্ছি, সেই সময় রাস্তা মাঝখানে দেখলাম একটা সাপ, তোর আর গোখরো তো ফনাও তোলে বেসিক্যালি। হ্যাঁ, প্রথমত জেনে নি তোর কাছ থেকে, এই যে ফনা ব্যাপারটা কি? ফনা যেটা তোলে এরকম, মানে সব সাপ তো ফনা তোলে না? না না, ফনাটা নেই সব সাপের। একমাত্র কোবরা প্রজাতির সাপের মধ্যেই হুড ফনাটা রয়েছে। এবং এটা ওদের একটা বলতে পারো যে এটা আশীর্বাদ ও অভিশাপও। অভিশাপ কেন? প্রথমে বলি আশীর্বাদ কেন। আশীর্বাদ হচ্ছে যে ভয় দেখাতে সুবিধা হয়। যে কোনো ওয়াইল্ড অ্যানিম্যাল যখন সে ভয় নিজে পায়, তখন সে সামনের জনকে ভয় দেখায় কিভাবে? নিজেকে বড় প্রমাণ করে। সামান্য কুকুরে বা বিড়ালে লড়াই লাগলেও দেখবে বিড়ালটা এরকম ভাবে ফুলে লোম টোম ফুলিয়ে দেয়, লেজটাকে খাড়া করে লেজের লোমগুলোকে ফুলিয়ে দেয়, নিজেকে বড় দেখানোর চেষ্টা করে। আচ্ছা, এটা সবার মধ্যেই। তুমিও যখন রেগে যাবে দেখবে বুকটা ফুলে যাবে, নাক ফুলে যাবে। এটা সমস্ত প্রাণীদের এটা একটা বৈশিষ্ট্য। মানে তুমি সামনের জনকে ভয় দেখানোর চেষ্টা করবে। বেসিক্যালি ও যখন তোলে এই পাশের যে চামড়াটা ওইটাকে স্প্রেড করে দেয়, এবং ওই যে ফুসফুস আওয়াজটা হয়, ওটা ওদের শ্বাস প্রশ্বাসের আওয়াজ। এবং সেই আওয়াজটা কিন্তু নাক দিয়ে বেরোয় না, ওদের যে জিভের যে নালীটা রয়েছে, সেই নালীটা দিয়ে ওই আওয়াজটা বার করে। ওই নালী দিয়েই জোরে জোরে নিঃশ্বাস নেয়, ছাড়ে, ওইটাই ওরকম মানে ফোস 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 করে সেই আওয়াজটা আমরা পাই। আচ্ছা আচ্ছা, তার মানে এটা ভয় দেখানোর একটা টেকনিক, ডিফেন্স মেকানিজম বেসিক্যালি, আত্মরক্ষার একটা টেকনিক এটা ওর। তাহলে আশীর্বাদ এই কারণেই ও ভয় দেখিয়ে অনেক সময় শত্রুকে সরিয়ে দিতে পারে। অভিশাপ কেন? অভিশাপ এই কারণে, কারণ হচ্ছে একটা কোবরা, আমারও চ্যানেলে রয়েছে, দেখবে কোবরা নিয়ে প্রচুর স্টান্ট ভিডিও করি। চুমু খাওয়ার ভিডিও আছে না, আমি চুমু খাই না, আমি মানুষকেই চুমু খাই, আমি সাপকে চুমু খেতে যাই না, ঠিক আছে? আমার জন্য মানুষই ঠিক আছে। তো যারা দর্শক বন্ধু রয়েছেন তাদেরকেও বলবো, সাপকে চুমু খেতে যাবেন না। চুমু খেতে গেলে কিন্তু মানুষকে আর চুমু খেতে পারবেন না, তাহলে তাই মানুষকেই চুমু খান, সাপকে চুমু খাওয়ার দরকার নেই। বাট চুমু খাওয়া যায় না তা না, সাপকেও চুমু খাওয়া যায়। এবং সাপ নিয়ে আমি প্রচুর স্টান্ট ভিডিও দেখবে, হাতে নিয়ে বড় বড় কোবরা হাতে তুলে নিচ্ছি, এইভাবে তুলে নিচ্ছি, এইভাবে মুখের সামনে রয়েছে। তো এগুলো করার যায়, এটা পসিবল। কেন না, ওর দৃষ্টিটা হচ্ছে এক দৃষ্টি টাইপের, মানে খুব ফোকাসড ওর দৃষ্টিটা। আচ্ছা, পয়েন্টেড। আচ্ছা, জাস্ট ও যেটাকে ফোকাস করে নেবে, যেটা সামনে মুভ করবে, ও সেই দিকেই ফোকাস করে নেবে। বাকি আশেপাশে কি হচ্ছে না হচ্ছে ও আর কিছু খেয়ালই রাখবে না। আচ্ছা, ধরো একটা বেজির সঙ্গে সাপের এরকম মুখোমুখি লড়াই হচ্ছে, সব সময় বেজি যেতে। একটা কোবরা, খুব রেয়ার আমরা দেখেছি যে বেজি মারা যায়, খুব রেয়ার। ম্যাক্সিমাম কেসে কিন্তু বেজি জিতে যায় এবং সাপটা মারা যায়। কেন? কারণ হচ্ছে বেজি ঝুন্ডে থাকে, মানে দল বেঁধে থাকে, 2-3টে থাকে ম্যাক্সিমাম কেসে। এবার একটা বেজির সাথে ধরো এরকম মুখোমুখি লড়াই হচ্ছে, এই সাপ কিন্তু আর পিছন থেকে কি হচ্ছে কিচ্ছু দেখতে পাবে না।
ওই যে চুমু খাওয়ার দৃশ্যটা বলছো না, সাপ যখন এইভাবে থাকে, ধরো এটা সাপের হুড, ওই দিকে তাকিয়ে আছে, তখন আমি পেছন থেকে ওকে চুমু খেতেই পারি, আবার কি অ্যাটাকও করতে পারি, ও কিছু বুঝতে পারবে না। তো ওই যে বেজির সঙ্গে লড়াই করছে, ও সামনের বেজিটাকে দেখছে, পিছনে কি হচ্ছে না হচ্ছে ও কিচ্ছু বুঝতে পারছে না, পিছনের বেজিটা মাথাটাকে কামড়ে ধরে নেয়, আর ছোট্ট লাইফ ওদের, ছোট্ট জীবন, মাথাটা উন্ট করে দেয়, ও মরে যায়, সাপটা মরে যায়। আচ্ছা, ও যেমন তুই বললি এইরকম খুব ফোকাস দেখতে পায়। সাপ কি ওই যে আমরা দেখেছি যে বলা হয়, সিনেমাতেও দেখেছি বা সাপুরেরাও করে, যে সাপকে নাচানো, বিন বাজায়, সাপ সেই তালে তালে নাচে, সেটা কি সত্যি? সাপ কি শুনতে পায় এরকম? সাপের কান নেই, সাপ শুনতে পায় না, কিছুই শুনতে পায় না। তো বিনের আলাদা কোনো মিউজিক সাপকে ইমপ্রেস করতে পারে না। হ্যাঁ, তাহলে সাপুরের বিন হোক বা এআর রহমানের মিউজিক, আলাদা করে আলাদা কোনো ফিলিংস দেবে না। হ্যাঁ, যে ওই মিউজিক শুনে ও একটু রোমান্টিক হয়ে গেল, চলো একটু নেচে দিই, এরকম কোনো ব্যাপার না। তো ব্যাপার যেটা হচ্ছে যে ওই যে বিনটা দেখবে এইভাবে ধরায়, করে কনস্ট্যান্ট মুভ করে, ওই মুভমেন্টটা হচ্ছে মেন। ও যদি এইভাবে করে বাজাচ্ছে, ও দাঁড়িয়ে থাকবে, ও দাঁড়িয়ে থাকবে, এবং প্লাস ওটা আস্তে আস্তে ফোনাটাও চুপসে যাবে, ও বসে পড়বে, ও কারণ সামনে মুভমেন্ট কিছু বুঝতে পারছে না আর। আচ্ছা, ও তার মানে বেসিক্যালি ওকে থ্রেট করে ওই দোলানো হচ্ছে, ও অ্যাটাক করবার জন্য। তুমি ওর সামনে মুভ করছো, তার মানে ও থ্রেটেন্ড হচ্ছে, তখন ও ভয় দেখানোর জন্য হুডটাকে ওইভাবে ফেলিয়ে করেছে। আচ্ছা, এবং ওই যে নাড়ছো, ও এরকম এরকম ভাবে নড়বে, যেহেতু ওটা দেখছে। তাহলে সাপ ফিল করছে কিভাবে? ধর দূর থেকে আমিও আসছি, সাপটাও ওই দিক থেকে আসছে, সাপ কি অনুভব করতে পারছে আমি আসছি? যে সাপ কম্পনটা অনুভব করে। আচ্ছা, কম্পনটা কি দিয়ে? পেট দিয়ে অনুভব করবে? হ্যাঁ, ওদের সেই অনুভব শক্তিটা বেশ ভালো আছে। আচ্ছা, মানে মাটির কম্পনের ক্ষমতা আমরা যতটা না বুঝি তার থেকে অনেক বেশি ভালোভাবে ওরা বুঝে যায়, ভাইব্রেশনটা বোঝে। আচ্ছা, আর দ্বিতীয়ত হচ্ছে যে সাপ দেখে কেমন, এই প্রসঙ্গে একটা বলে দেওয়া উচিত যে সাপ কিন্তু তোমার আমার মতো দেখে না, কালার ব্লাইন্ড হয়। কালার ব্লাইন্ড হয়? সাপ কোনো কালার বুঝতে পারে না। আচ্ছা, সাপ হচ্ছে বেসিক্যালি ফিল্মের নেগেটিভ গুলো যেরকম হয়, আগেকার দিনে ছবি তুলতাম, সেই নেগেটিভ গুলো যেভাবে আমরা আলোতে ধরে দেখতাম, ওই ধরনের দেখে, একটা অস্পষ্ট দৃষ্টি। আচ্ছা, ব্ল্যাক এন্ড হোয়াইট কথা বলাটাও মানে ভুল বেসিক্যালি, বাট আমরা মানুষকে বোঝানোর জন্য ব্ল্যাক এন্ড হোয়াইট কথাটা বলি, একটা ঘোলাটে জিনিস দেখে। আর তার মধ্যে আবার কি, ওই লিভিং অবজেক্ট, ওদের যে বডি হিট রয়েছে, ওইটাকে আলাদা করে ওরা বুঝতে পারে। আচ্ছা, মানে কিছুটা ওই বলতে পারো যে ধরো একটা ইঁদুর সামনে দেখছে, হ্যাঁ, ইঁদুরটাকে ও খুব স্পষ্ট ওই যে হিট সেন্স করতে পারছে, ও ওইটাকে স্পষ্ট বুঝতে পারছে, বডি হিটটাকে ওইটা ভালোভাবে দেখতে পারছে। আচ্ছা, আচ্ছা, ওইটা ওর কাছে একটু ব্রাইট হচ্ছে, আচ্ছা, হিট সেন্স করছে। ও কিন্তু চোখে দেখে শিকার করে না, ও হিট সেন্স করে শিকার করে। আমার আঙুলটাকে কিন্তু ওইভাবেই ও অ্যাটাক করেছিল, ও তো চোখে দেখতে পাচ্ছে না, হিটটা সেন্স করে মেরেছে, ও ব্যাগের মধ্যে আছে, ও কিছুই দেখতে পাচ্ছে না, কিন্তু এই যে আঙুলটা ভুলবশত কাছাকাছি হয়ে গেছিল, হিটটা সেন্স করে বুঝে গেছিল যে কাছে ওর মানে বাইটিং রেঞ্জের মধ্যে পেয়ে গেছে, মেরে দিয়ে। আচ্ছা, ফলে দেখেও ওই রকম খুব কম, শোনে তো নাই। মানে সাপ সম্পর্কে দেখছি আমাদের ধারণার চেয়ে ভুল ধারণার পরিমাণই অনেক বেশি, মারাত্মক বেশি। এবং বলছি না, তোমার আমার দোষ দিয়ে লাভ নেই, এটা আমরা বই পড়ে ভুল শিখি, এবং জেনারেশনের পর জেনারেশন ধরে আমাদের ভুল শিখে যাচ্ছে, যা দেখানো হয়েছে শেখানো হয়েছে বেশিরভাগই ভুল শিখে যাচ্ছে। এটাই খুব মানে আশ্চর্য লাগে আমাদের সরকারি উদাসীনতা। অবশ্যই এই কথাটা আমাকে বলতেই হবে, কারণ বইয়ে যখন একটা বই ছাপা হচ্ছে, মানুষ পাঠ্যপুস্তক সেটা পড়ছে, ছাত্রবন্ধু, ছোটবেলাকার ছাত্রবন্ধুগুলো বাচ্চারা পড়ছে, সেখানে ছাত্রবন্ধুর পিছন দিকে সব ভুল ভাল লেখা আছে। সাপ কেটে গেলে চিরে দাও, দুটো ফোঁটা হলে বিষধর, চেরা দাগ হলে নির্বিষ। এগুলো কি? এগুলো বোগাস কথা এগুলো। এবার আরো ছোট ছোট করে কয়েকটা জিনিস জেনে নিই। আরো কিছু সাপ খুব পপুলার বাংলাদেশে, সেই সাপগুলোর মধ্যে একটা হচ্ছে ঢোঁড়া বা জল ঢোঁড়া যেটাকে বলা হয়। এই জল ঢোঁড়াগুলো তো নির্বিষ। হ্যাঁ, লাউ ডগা সাপ কি নির্বিষ? নির্বিষ। লাউ ডগা সাপও সম্পূর্ণ নির্বিষ। আচ্ছা, অনেকে বলে চক্ষু বুলে খেয়ে। হ্যাঁ 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 হ্যাঁ,
ব্যাপারটা কি হয় যে লাউ ডগা সাপ মেনলি তোমার ওই লাউ গাছের দিকে ভালো থাকে, লাউ গাছ, কুমড়ো গাছ, এবং কি মানুষ আগে লাউ গাছ মানে এখনো একটা মাচা করে দেয়। তোমার বাড়িতে যদি লাউ গাছ থাকে তুমি একটা সুন্দর করে একটা মাচা করে দেবে, অনেকটা জায়গা জুড়ে উপরে ভালো হয়, লাউ ফলনটা ভালো হয়। ওর মধ্যে যদি লাউ ডগা সাপ মিশে থাকে তুমি দেখতে পাবে না। তুমি ধরো লাউ ভাঙতে গেছো মাচার নিচে, এবার কাছাকাছি চলে এসেছে, তো ওর কাছে তো তোমার মাথাটাই হচ্ছে, ও তো তোমার পায়ে কামড়াতে পারবে না, ও তো আছে তো উপরে, হয়তো কাউকে হয়তো কোথাও অ্যাটাক করে দিয়েছে। ওই থেকে প্রবাদটা চলে এসেছে যে ও নাকি চোখ খুবলে খাওয়ার চেষ্টা করে, যেটা আগে ভুল কনসেপ্ট একদম। আরেকটা যেটা সবচেয়ে বিশাল বিশাল সাইজের হয়, সেটাও তুই বললি নির্বিষ, সেটা হচ্ছে দাঁড়াস। দাঁড়াসেরও বিষ নেই একদম, দাঁড়াসের শুধু ওই চেহারাটাই অত বড় সাইজ, বড় চেহারা। হ্যাঁ, আচ্ছা, আর একটা সাপ হচ্ছে খুব উপকারী সাপ দাঁড়াস। কেন দাঁড়াস উপকারী? ভীষণ উপকারী, কারণ হচ্ছে দাঁড়াস ইংরেজি হচ্ছে র্যাট স্নেক, ওর প্রধান খাদ্য হচ্ছে ইঁদুর আর ছুঁচো। ও আচ্ছা। আমরা যদি পরিসংখ্যান দেখি, এক জোড়া ইঁদুর থেকে বছরে কিন্তু 36,000 পর্যন্ত ইঁদুর হয়ে যেতে পারে। ইঁদুরগুলো যদি নষ্ট না হয়, ভাবো আজকে কলকাতা শহরে কিন্তু স্বয়ং মেয়র সাহেবেরও আমি বছরখানেক আগে একটা উক্তি আমি শুনেছিলাম যে আগামী 20 বছরের মধ্যে ইঁদুর একটা আতঙ্ক তৈরি হতে চলেছে কলকাতা। কারণ কলকাতার ওই যে ড্রেনগুলো শুধু নয়, একটা পার্টিকুলার জায়গা, ওই ধর্মতলা রেড রোড যেখানে এসে শেষ হচ্ছে বেসিক্যালি, ওই জায়গাটায় ইঁদুর যে হারে বাড়ছে, পাগল হয়ে যাবে ইঁদুরের। মানে সত্যি সত্যি মনে হয় ওই পাইপ আর হ্যামলিন আনতে হবে, বাঁশি বাজি ইঁদুর সরিয়ে নিয়ে যাবে। কারণ হচ্ছে ওই ইঁদুরগুলোকে মারার কোনো ন্যাচারাল উপায় নেই। ওখানে ইঁদুরকে খায় কে? বেসিক্যালি সাপ খাবে, পেঁচা খাবে, তো স্বাভাবিক বাস্তুতন্ত্র তো নেই ধর্মতলায়, ঠিক আছে? তো ওই কারণে ওদেরকে মারার আর কোনো কিছু নেই, যে কারণে ওরা কিন্তু ব্যাপকভাবে বেড়ে যাচ্ছে, এবং এটা একসময় সত্যি কলকাতার জন্য একটা আতঙ্কের পরিস্থিতি তৈরি হবে একসময়। তো ওই যে বললাম না, দুটো ইঁদুর থেকে 36,000 ইঁদুর হয়ে যাচ্ছে, সেই জায়গা থেকে সাপের ভূমিকা মারাত্মক, এবং বিশেষ করে র্যাট স্নেক, দাঁড়াস সাপ প্রচুর ইঁদুর খায়, বাস্তুতন্ত্রকে ব্যালেন্স রাখে। আচ্ছা, আর খরিশ সাপ? খরিশ সাপও ইঁদুর খায়, ব্যাং খায়। নির্বিষ না, খরিশ তো গোখরো, যেটাকে স্পেকটিক্যাল কোবরা বলছো। ও আচ্ছা, খরিশটা তাহলে। আচ্ছা, আরেকটা খুব সুন্দর তুই দেখলাম রেস্কিউ করেছিলি, একটা গোল্ডেন, একটা হলুদ রঙের একটা সাপ। ওইটা কি সাপ? সবুজ আর গোল্ডেন ছিল। কালনাগিনী? হ্যাঁ, কালনাগিনী। ওটা তোমাদের এই দক্ষিণ বারাসাত থেকেই রেস্কিউ করেছিলাম। হ্যাঁ হ্যাঁ, কালনাগিনী সাপও নির্বিষ সাপ। নির্বিষ ওটাকে বলা, কালনাগিনী নির্বিষ মানে নির্বিষ আমি বলছি, অ্যাকচুয়ালি ওটাকে মাইল্ডলি ভেনোমাস স্নেক বলে। হ্যাঁ, কারণ হচ্ছে খুব সামান্য বিষ রয়েছে। সামান্য বিষ মানে একটা মানুষের কিছুই হবে না, ছোটোখাটো হয়তো মাছ বা ছোটোখাটো পাখি এরা মারা যাবে। ওর বিষের লেথাল ডোজটা মানে একদম কম। কি বলছিস তুই? তো মানে একের পর এক কালনাগিনী একে লক্ষিন্দরকে মেরে ফেলেছিল। বাসর ঘরে, লোহার বাসর ঘরে একটা ছিদ্র ছিল, তার মধ্যে দিয়ে সেখানে কালনাগিনী ঢুকে ফেলে লক্ষিন্দরকে কামড়েছিল, লক্ষিন্দর মারা গিয়েছিল। সে কালনাগিনীর বিষ নেই? বললাম না যে সাপ প্রাণীটার থেকে কথাটা নিয়ে আমরা অনেক গল্প বানিয়েছি, কারণ ওই ভয়, যেখানে ভয় সেখানেই অন্ধবিশ্বাস, সেখানেই কুসংস্কার, সেখান থেকেই মানুষের বিভিন্ন কিছু প্রবাদ মানে প্রচলিত হয়ে যায়। তো সাপকে নিয়েও আমরা প্রচুর অন্ধবিশ্বাস রেগুলার আমরা ভেঙে চলছি। জানি না কতটা সাকসেসফুল হচ্ছি, বাট আশা আছে যে একসময় কালনাগিনী মানে মূল ব্যাপার হচ্ছে কালনাগিনীরও মানুষকে ক্ষতি করার মতো বিষ নেই। আরো বেশ কিছু গল্প তুই সর্বনাশ করে দিলি। আচ্ছা, এবার তুই আমাকে বল, প্রত্যেকের বাড়িতে একটা ভাবনা থাকে যে বাড়ির কাছে বেলগাছ থাকলে ব্রহ্মদত্তী থাকবে। হ্যাঁ, তেমনই প্রত্যেকটা বাড়ির একটা গাইডিং ফোর্স বা গার্ড ফোর্স হচ্ছে বাস্তুসাপ। আচ্ছা, বাস্তুসাপ ব্যাপারটা কি? কোনো ব্যাপার না এটা। বাস্তুসাপ কি সব বাড়িতে থাকে? না না না, বাস্তুসাপ এটাও কথাটা হচ্ছে বোগাস। আচ্ছা, বেসলেস, ভিত্তিহীন একটা কথা। তোমাকে একটু আগে বলেছি যে সাপের লং টার্ম মেমোরি নেই। বাস্তুসাপ আমরা বলতে বুঝি যেটাকে, মানে সবাই যেটা বোঝে আর কি, যে সেই সাপটা নাকি তার বাড়িতেই থাকে, জেনারেশন আফটার জেনারেশন যুগ ধরে থাকে, রক্ষা করে, সেই বাড়িকে রক্ষা করে। তো সাপের যেহেতু লং টার্ম মেমোরি নেই, সে নিজের বাচ্চাকেই চেনে না, সে তোমার বাড়ি কি করে চিনবে, তাও আবার যুগ যুগ ধরে। সাপের ওরকম কোনো ব্যাপার নেই। সাপ
কিছু সময়ের জন্য তোমার বাড়িতে থাকতেই পারে। হয়তো কোনো একটা শিকার ও ধরেছে, শিকারটাকে পচাতে হবে, হজম করতে হবে, হয়তো একটু বড় হয়ে গেছে ওর অনুপাতে, ও বেরিয়ে এখন যদি কোথাও সেইভাবে নড়াচড়া করতে পারবে না, তখন হয়তো তোমার বাড়িতে কয়েকদিন হয়তো স্টে করলো এমন কোনো একটা গর্তের মধ্যে, যে জায়গায় ও নিজেকে সেফ ফিল করবে, সেখানে ও স্টে করে খাবারটাকে হজম করবে। বেসিক্যালি যেহেতু ওর লং টার্ম মেমোরি বলে কিছু হয় না, বাস্তুসাপ বলেও বেসিক্যালি কিছু এক্সিস্ট করে না, কিছুদিনের জন্য থাকতে পারে, কিন্তু বাকি যে বাস্তুসাপের কনসেপ্ট সেটাও ভুল কনসেপ্ট, একদমই ভুল। পুরো সময় ধরে আমি যেটা বুঝতে পারছি তোর জীবনের একটা মেজর জার্নি হচ্ছে মানুষের মধ্যে অ্যাওয়ারনেসের জন্য, রাইট? তুই নিজেই বলছিস তুই প্রফেশনাল নোস, মানে সাপ ধরার তোর সেই অর্থে সো কল্ড কোনো একাডেমিক প্রফেশনাল ট্রেনিং নেই, কিন্তু তুই বহু জায়গায় সাপ ধরিস এবং মানুষের প্রকৃতপক্ষে এটা উপকারীই লাগে। তোর সঙ্গে বন দপ্তরের ঝগড়াটা কিসের? অ্যাকচুয়ালি রিজনটা আমিও বুঝি না, যে কেন ঝগড়া, কেন অশান্তি। আজকে মানে শুরু করব কোথায় থেকে? শুরু কর এরম জায়গাটার থেকে যে তুই সাপ রেস্কিউ করে ফিরছিস, সেই সময় তোর সঙ্গে ওদের কনফ্রন্টেশন এবং যেটার ফলস্বরূপ তোকে জেল খাটতেও বোধহয় হয়েছিল। ঘটনাটা কিভাবে ঘটলো? সেটা ছিল 30 আগস্ট 2023, রাখি পূর্ণিমার সকাল। একটা অজগর সাপের রেস্কিউয়ের কল এলো যে দাদা আমাদের হাঁসের খাঁচার মধ্যে অজগর ঢুকে গেছে। তো আমাদের বেথুয়াডাহরিতে কি হয়, আমাদের যে কোর এরিয়া রয়েছে, ওয়াইল্ড লাইফ যে স্যাঞ্চুরি রয়েছে, তার মধ্যে কিছু অজগর, যেটা ইন্ডিয়ান রক পাইথন, ছাড়া আছে ওর মধ্যে। আচ্ছা, এবার কি হয়, পর্যবেক্ষণের অভাব, ইনফ্রাস্ট্রাকচারের অভাব, সেগুলো কি হয় বেরিয়ে যায় বাইরে, লোকালয়ে চলে যায়। এবং আমরা ইউজ টু ওগুলোকে রেস্কিউ করে আবার অন্যান্য সব কি হয়, যে কোনো খোলা জায়গা থেকে আমরা ছেড়ে দিই। কিন্তু অজগরের ক্ষেত্রে আমি এতদিন যেটা করতাম সেটা হচ্ছে আমি ওই ফরেস্ট অফিসে এসেই জমা দিতাম, যাতে ওগুলোকে আবার ভেতরে ছাড়তে পারে। তো সেই দিনও সকালবেলায় এরকম কলটা এলো, সেদিন সাথে আর কাউকে আমি পাইনি, কারণ একদম আর্লি মর্নিং ছিল, 6:30 7টা। সেটা একদিক থেকে আশীর্বাদও হয়েছে যে আমি একা গেছি। তো যাই হোক, একা গেছি, ওই বাড়ির লোককে দিয়েই আমি ভিডিও করিয়েছি, ওটাকে রেস্কিউ করেছি। করে আমি সাপটা আমি কি করছি, ফরেস্ট অফিসে জমা দেওয়ার জন্য আসছি। ফরেস্ট গেট থেকে, মানে অফিসের গেট থেকে খুব বেশি হলে 50 মিটার আগে ফরেস্ট অফিসিয়ালরা দাঁড়িয়েছিল, কিছু সিভিলে, কিছু ড্রেসে, গোটা 10-12 অফিসিয়ালস সব দাঁড়িয়েছিল। তো তারা ওখানে রাস্তাটা আমাকে আটকায় এবং প্রথম প্রশ্নটা করে যে সাপ কোথায়। তো আমি অবাক হয়ে গেলাম, যে কারণ সাপ কোথায় তাদের জানার কথা না, কারণ অলরেডি আমি ফরেস্টকে জানানোর চেষ্টা করেছিলাম তার আগে ফোন করে, ফোনে পাইনি আমি কাউকে। ফরেস্টে আমি ইনফর্ম করতে গেছিলাম, কিন্তু ফোনে আমি কাউকেই পাইনি। তো সেই তো আমি মনে করছি তারা জানে না। তো এবার যখন ফার্স্ট কোয়েশ্চেন এটাই করে যে সাপ কোথায় বল, আমি বললাম স্যার আমার পিঠে আছে, ব্যাগে আছে। সঙ্গে সঙ্গে চাবিটাকে, বাইকের চাবিটা খুলে নিল, নিয়ে হলো ঢোকা দিয়ে আমাদের যে বেদুইন, যে ফরেস্ট গেটের আর একটা গেট রয়েছে, ওই গেট দিয়ে ঢোকালো এবং রীতিমতো ধস্তাধস্তি মারামারি করে আমার কাছ থেকে ফোনটা কেড়ে নেওয়া হলো আগে, যাতে আমি কারোর সাথে কন্ট্যাক্ট না করতে পারি। অকথ্য ভাষায় গালিগালাজ করলো যে সমস্ত স্টাফগুলো ছিল, এবং আমাকে একটা ঘরের মধ্যে প্রায় ঘন্টা 2 বন্ধ করে রেখে দিল। বন্ধ করে রেখে দিল। তার আগে আমি জিজ্ঞাসা করছি যে কি হয়েছে, সমস্যাটা কি, কোনো অভিযোগ সেটাও চেনে, এমনি মুখ চেনে, এবং তুইও তাদের কেন চিনবে না, অবশ্যই সবাই চেনে আমাকে। তো কোনো কোয়েশ্চেনের ওরা উত্তর দিল না। বললাম স্যার সাপটা নিয়ে কি কিছু সমস্যা হয়েছে? বলছে ম্যাডাম আসছে কৃষ্ণনগর থেকে, তুই চুপচাপ থাক। আমার ওখানকার যে বিট অফিসার, তার বক্তব্য এটা, যা কথা হবে ম্যাডাম বলবে। প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা পর কৃষ্ণনগরের যে রেঞ্জ অফিসার তখন ছিলেন, এখন রিসেন্ট উনি আবার ট্রান্সফার হয়ে গেছেন, তো সেই ম্যাডাম ওখানে আসে। সেই ম্যাডামকে জিজ্ঞাসা করছি কি, ম্যাডামও কোনো কথা নেই, কোনো কথার উত্তর নেই। সোজা ঘাট ধরে স্টাফরা আমাকে সেই গাড়িতে তুলে নিল, দিয়ে আমাকে কৃষ্ণনগর রেঞ্জ অফিসে নিয়ে চলে এলো বেথুয়াডাহরি থেকে। আমি বুঝতেই পারছি না কি হতে চলেছে আমার সাথে,
কিন্তু কিছু একটা তো হবে সেটা বুঝতে পারছি। হুম তো তারপর কৃষ্ণনগর রেঞ্জের যে অ্যাডিশনাল ডিওফও ছিলেন, সেই অ্যাডিশনাল ডিওফও আরও ঘন্টাখানেক বাদে এলেন ওখানে পৌঁছানোর পর। উনি কিছু খাতা কলম নিয়ে বসলেন, আমার বয়ান নিলেন যে আমাকে কি জন্য আনা হয়েছে, কি জন্য ধরা হয়েছে। অনেকভাবে আমাকে মিসগাইড করা হচ্ছিল। আমার নামে আগেও একটা এফআইআর ছিল, মানে যেদিন 30শে আগস্ট তার 1 থেকে 1.5 মাস আগে, মাস দেড়েক আগে আমার নাকাশিপাড়া থানায় একটা এফআইআর করেছিল ওই ফরেস্ট রেঞ্জারই। আচ্ছা, অভিযোগ কি ছিল যে আমি ওয়াইল্ড লাইফ বাড়িতে স্টোর করি, মারি, মেরে খাই, পাচার করি, মানে ওয়াইল্ড লাইফের যা যা কেস, যা যা অফেন্স, যা যা ধারা রয়েছে, ভারী ভারী ধারা, কোনোটাই ছাড়েনি। সব ধারা ওখানে এফআইআর কপিতে তোকে পাচারকারী বলা হচ্ছে। পাচারকারী বলা হচ্ছে, আমি সব পাচার করি। তো যাই হোক, সেই সময় আমাকে কোর্ট থেকে আগাম জামিন নিতে হয়েছিল। খাটটা ওদের মেটেনি। আচ্ছা, যে পুলিশে কিছু বললো না, পুলিশে অ্যারেস্ট করলো না, তারপর ওরা এই প্ল্যানটা ফাঁদলো। ওই অজগর সাপ যেটা আমি রেস্কিউ করতে গেছিলাম, ওটা ওরাই রেখে দিয়েছিল। এবং সো কল্ড একদম, মানে আমাদের এরিয়ার একজন সো কল্ড সাপ উদ্ধারকারী, সেই ওই সাপটাকে ওই হাঁসের খাঁচার মধ্যে ভরে রেখেছিল। তো যাই হোক, আমি তো সেটা বুঝতে পারিনি। ডাউট একটু লেগেছিল, কারণ হাঁসের খাঁচাটা খুব পাকাপোক্ত ছিল, মানে কোনো গ্যাপ ছিল না যে যেখান দিয়ে সাপটা ঢুকতে পারে, একদম ফিট অ্যান্ড ফাইন ছিল। যাই হোক, সেই টাইমে হয়তো অজগর রেস্কিউ একটা সবসময় আমি এক্সাইটেড থাকি, হ্যাঁ, যেহেতু ওটা বড় সাপ, অন্যরকম ব্যাপার থাকে। সেই এক্সাইটমেন্টে হয়তো জিনিসটা আমি ওভারলুক করে গেছি, মাথায় এসছিল কিন্তু ওটাকে ওভারলুক করে গেছি, ভুল ছিল। তো যাই হোক, আলটিমেটলি আমাকে কোর্টে প্রডিউস করা হয় এবং সেখানেও দেখানো হয় যে আমি অজগর সাপ পাচারকারী, সাপটাকে পাচার করছিলাম হাতে নাতে। আমাকে ওরা খবর পেয়ে আমাকে রেড হ্যান্ডেড ধরেছে বাবা, এবং বিচারক সাহেব আমাকে 14 দিনের জেল হেফাজতে পাঠিয়ে দিলেন। আমি কৃষ্ণনগর জেলে ছিলাম। 14 দিন পর আবার আমাকে প্রডিউস করা হলো, তখনও জামিন হলো না, আরও 5 দিনের জন্য পাঠানো হলো। ভেঙে পড়েছিলাম খুব, যে মানে আমি ওইটা নিয়ে আমি কিছু বলতে গেলে হয়তো ইমোশনাল হয়ে যাব। জেল লাইফটা পুরো একটা সেপারেট একটা লাইফ। মানে কিরকম জেলের লাইফটা? ফার্স্ট ডে যখন জেলে নিয়ে গেল, কি এক্সপিরিয়েন্স ছিল? মারাত্মক ভয়ঙ্কর একটা আলাদা একটা পৃথিবী ওটা, যে পৃথিবীতে তুমি আশপাশে অনেককে দেখবে কিন্তু কেউই নেই তোমার জন্য। কেউ হয়তো রেপিস্ট, বাচ্চা রেপ করে এসে ঢুকেছে, কেউ হয়তো 3-4টে মার্ডার করে দিয়েছে, কেউ স্মাগলার, কেউ বাংলাদেশে ফেন্সিডিল পাচার করতে গিয়ে ধরা পড়েছে, কেউ সোনা পাচার করতে গিয়ে ধরা পড়েছে। তাদের সাথে তোমাকে রেখে দেওয়া হয়েছে, তাদের পাশে তুমি একই বিছানায় ঘুমাচ্ছ। ঘোড়ার ঘর বলতো যে ঘরটায় আমরা থাকতাম, অ্যাকচুয়ালি ওটা ঘোড়ার ঘর না, ওটাকে আমদানি সেল বলা হতো। মানে আমি যে ঘরটায় থাকতাম ওটাকে আমদানি সেল বলা হতো। ওইখানে একটা ঘরের মধ্যে 150-170 এরকম জন আমরা থাকতাম। তো অনেক বড় ঘর, খুব বড়ও না। মানে আমাদেরকে রাত্রিবেলায় ওখানকার যে ইনচার্জ ছিল, কয়েদিদের মধ্যে যে ইনচার্জ ছিল, তারা লাঠি নিয়ে সবাইকে শোয়াতো লাইন দিয়ে। তারা তো নিজেদের মধ্যে মারামারি করবে শোয়ার জন্য। আচ্ছা, মানে কাত হয়ে শুতে হতো ব্লেড কাটিংয়ে। ও আচ্ছা, মানে তুমি যদি চিত হয়ে শও, গায়ে গায়ে লেগে যাবে, জায়গা হবে না, এক পাশ ফিরে শুতে হতো। মাই গড। এবং স্যাঁতস্যাঁতে একটা ঘর, ঘোড়া রাস্তা বলের মতো। ম্যাক্সিমাম যারা ওখানে রয়েছে তাদের সব স্কিন ডিজিজ হয়ে গেছে, বিভিন্ন রকম সমস্যা। খুব বিচ্ছিরি একটা। সকালবেলায় পটি করতে হতো, হয় তুমি ভোরবেলা থেকে যদি তুমি করে নিতে পারো তো ঠিক আছে, না হলে আর ওই ঘরের পটিটা ইউজ করতে পারবে না। ওই
যে দুবার আমাদেরকে 2-3 বার বার করা হতো, সেই টাইমে ওই বাইরে লাইন দিয়ে করতে হতো, এবং সেখানে পটি করাও খুব দুঃসহ ব্যাপার। মানে খুব হার্ডলি হয়তো তুমি 1.5 মিনিট টাইম পাবে, তার মধ্যে তোমাকে পটি করে বেরিয়ে আসতে হবে। তো সবই খুব দুঃসহ। হ্যাঁ, মানে তোমাকে খাবার দেবে কিন্তু তুমি সেই খাবার খেতে পারবে না, এমন লো কোয়ালিটির খাবার। আমি ওই 20 দিনে আমার 4 কেজি ওয়েট লস হয়ে গেছিল। তুমি মুখে ঢোকাতেই পারবে না, নামাতেই পারবে না। ওই শুধু বেঁচে থাকার জন্য যেটুকুনি হয়তো সবজিটা একটু জাস্ট গিলে নিলাম, খিদেটাকে জাস্ট ওই পিত্তিটা যাতে না পড়ে, ওইভাবে খেয়ে নিতাম। ওখানে যে রুটি দেওয়া হতো, একদিন দেখছি যে হনুমান ঢুকেছে, হ্যাঁ, সেই হনুমানদেরকে রুটি দেওয়া হচ্ছে, সেই হনুমানগুলো পর্যন্ত সেই রুটি খাচ্ছে না। আবার বিস্কুট যদি ক্যান্টিন থেকে কিনে দেওয়া হলো, সেই বিস্কুট খেলো হনুমান। মানে এতটাই লো কোয়ালিটির সেখানে খাবার দাবার প্রোভাইড করা হয়। মানে তোমাকে সবই দেবে, মেন্টালি তোমাকে মেরে দেবে, মানসিকভাবে তোমাকে মেরে দেবে। বলছি না, তুমি শুনছো তুমি তার গল্প, সামনের জন বলছে, তোমাকে সবাই ডিমোরালাইজ করে দেবে। ওই কারণে প্রথম না ঢুকে শেয়ার করতাম যে আমার সাথে এই হয়েছে। 5 দিন 7 দিন 10 দিন পর আর কারোর সাথে আমি কিছু বলতাম না, কারণ তুমি যত তাদেরকে শেয়ার করবে না, তারা তোমাকে পুরো ভয় দেখিয়ে দেবে। এ তো 3 মাসের নিচে তো কোনো গল্প নেই, বছর খানেক। মানে একজন যে যার মতো তোমাকে মিসগাইড করে দেবে, নেগেটিভ কথা বলে মাথা হ্যাং ওভার করে দেবে। মানে জেলে ঢুকে তুমি, আমরা এই যে খোলামেলা আছি, এই যে পডকাস্ট শুট করছি, ফোনে কথা বলছি, এগুলো আমরা কিছু ফিল করতে পারছি না এখন। এগুলোর স্বাদ আমরা কিছু ফিল করতে পারছি না। তোমাকে যখন সেলের মধ্যে ঢুকিয়ে দেবে, একটা মিনিট কাটবে মনে হবে যেন 1 ঘন্টা টাইম, মানে 1 মিনিটকে 1 ঘন্টা মনে হবে, সময় কাটবেই না। তখন তুমি প্রিয়জনের গুরুত্ব বুঝবে। তখন তুমি এই যে আমরা ফ্রি আছি, আমরা নিজের ইচ্ছা মতো যা কিছু করতে পারছি, নিজের ইচ্ছা মতো আমরা খাবার অর্ডার করতে পারছি, খেতে পারছি, ঘুরতে পারছি, খেলতে পারছি, হাসতে পারছি, এগুলোর যে গুরুত্বটা সেটা তুমি ফিল করতে পারবে। খুব প্যাথেটিক। যে 19 দিনের পর তাহলে তুই ফাইনালি, হ্যাঁ, লাস্টে 20 দিনের দিন আমার জামিন হলো। এবং জামিন হলো যে, আমরা জানি জামিন মানে কিন্তু জাস্ট বাড়ি আসার, জেল থেকে পারমিশন পাওয়া। জামিন মানে এই নয় যে তোর এগেনস্টে কেস কি মিটেছে না। না, কেস এখনো চলছে, কেস এখনো চলছে। এবং ওদের টার্গেট এটাই ছিল, ওরাও জানে যে হয়তো কিছুদিনের জন্য একে আটকে রাখা যাবে। বাট যেহেতু আমি একজন গভর্নমেন্ট এমপ্লয়ি, আমি একজন স্কুল টিচার, ওরা অ্যারেস্ট করার সাথে সাথেই যখন আমার 14 দিনের জেল হেফাজতের অর্ডারটা হলো, ওরা আমার এসআই অফিসে ইনফর্ম করে দিয়েছিল যে আপনার এমপ্লয়ি এরকম 14 দিনের জন্য জেল হেফাজত হয়ে গেছে। আর গভর্নমেন্ট এমপ্লয়ির ক্ষেত্রে আমাদের একটা রুলস আছে যে 48 ঘন্টা যদি তোমার জেল কাস্টাডি হয়, তুমি সাসপেন্ড হয়ে যাবে জব থেকে। মাই গড। তো আজকে প্রায় 1.5 বছর আমি সাসপেনশনে আছি। সাংঘাতিক চাপের। কিন্তু মানে এই কেসের বেসিক্যালি তো কোনো সত্যতা নেই না। এবং আমার যেটা পজিটিভ লাগলো, মানে সমস্ত নেগেটিভের মধ্যে কোথাও একটা পজিটিভ লুকিয়ে থাকে। তো কোথাও তোর গল্পগুলো ভীষণ ইন্সপায়ারিং। আমি তো তোকে খুব বড় করে চিনতাম না, আজকে মানুষ হিসেবেও তোকে খুব বড় করে চিনলাম। জীবনে তোর প্রচুর ঘটনা ঘটেছে, কিছু দমিয়ে রাখতে পারিনি। বলে না, ট্যালেন্টকে সত্যি দাবিয়ে রাখা যায় না। তুই তারপরেও ইউ আর স্টিল, মানে কি বলবো, এখন নিজের প্যাশনকেই চেজ করছিস এবং রীতিমতো নিজের কাজটা করে যাচ্ছিস কনসিস্টেন্ট। একদম। আমি জেল থেকে বেরিয়েই আমি কাজ শুরু করে দিয়েছি, একদিনের জন্য আমি থামিনি। তো যারা এই শত্রুতাগুলো করেছিল বা এই ধর কনস্পিরেসিটা প্লট করেছিল, তারা এখনো তোর দিকে খেয়াল রাখছে, নজর রাখছে তোর উপর? হয়তো রাখছে, কিন্তু সেটা নিয়ে তোর কিন্তু আমি কোনো পাত্তা দিই না। ভয় করছে না? কি করবে, হার্ডলি মেরে ফেলবে, একদিন তো সবাই মরে যাবো। এই তো মরতে মরতে বেঁচে ফিরলাম, তা কি আছে লাইফে, কাজ করে যায়, একদিন সবাইকেই মরতে হবে। হার্ডলি আমাকে মেরে ফেলতে পারে, এর বেশি তো কিছু হতে পারে না। না, মেরে ফেলার চেয়ে অনেক বেশি ডিফেম করে দেওয়া। কারণ যে কাজটা তুই
এত ভালোবেসে করিস, সেই কাজটা না করতে দেওয়া, আটকানো হলে মুশকিল। কিন্তু আমার ধারণা সেটা করলে ওদের নিজেদেরই ক্ষতি, কারণ এমন এমন সময় যা বুঝতে পারি তুই সার্ভিস প্রোভাইড করিস, যে সময় হয়তো আর কারোর পক্ষে সেই সার্ভিসটা প্রোভাইড করার অপশন থাকে না এবং মানুষ তোর কাছে রিচ আউট করে। এইবার যেটা সবচেয়ে একটু দুঃখ জায়গায় নিয়ে গেলাম, একটু মজায় নিয়ে গিয়ে আমরা শেষের দিকে প্রায় এসে গেছি, কারণ আমি যেটা বুঝতে পারছি ও হচ্ছে গল্পের ভান্ডার, ওরা 300 গল্প আছে, সুতরাং যে যোগাযোগটা এটা হলো, আবার কদিন পরে ওকে জ্বালিয়ে আমি নিয়ে আসবো, ঠিক বেতুয়া ডহরি থেকে তুলে নিয়ে আসবো, আবার একটা এপিসোড করবো। তুই সাপ উদ্ধার করতে গেলে কত টাকা নিস? মানে তোর কি এরকম কোনো রেড কার্ড আছে যে কোবরা হলে এত, চন্দ্রকোড়া হলে এত, অজগর হলে এত? এটা বাজে কথা, তবে বাজে কথাও বলবো না, এটা অনেকের মনের একটা কোশ্চেন থাকে যে কত টাকা নিই উদ্ধার করার জন্য, ফোন করেও অনেকে জিজ্ঞাসা করে। তো বেসিক্যালি হচ্ছে যে সাপ উদ্ধার করার জন্য আমি কোনো টাকা নিই না। উদ্ধার করার জন্য কোনো টাকাই নিই? কোনো টাকাই নিই না। এবার হয়তো আমাকে অনেকটা দূরে যেতে হচ্ছে, তখন আমি তাদেরকে রিকোয়েস্ট করি যে আপনি যাওয়া আসা বাবদ একটু খরচ আমাকে দিয়ে দেবেন। এবার তার যা সামর্থ্য হয় সে দেয়, সেটা রেখে দিই। না, কিন্তু তুই এক্সরবিটেন্ট কোনো ফি চার্জ না না না, যে বিষধর সাপের জন্য আলাদা চার্জ, নির্বিষ সাপের জন্য আলাদা চার্জ, ওরকম কোনো ব্যাপার না। করিস না কেন? মানে তোর ফিলোসফিটা কি? ব্যাপারটা হচ্ছে যে দেখো, তোমার যদি হাই সোসাইটিতে তুমি বিলং করো, তোমার ফ্ল্যাট আছে, গাড়ি আছে, তোমার বাড়িতে সাপ ঢুকবে না, মানে তোমার সাথে সাপের মুখোমুখি হওয়ার সম্ভাবনা কম। কাদের সম্ভাবনা বেশি? গ্রামাঞ্চলে যাদের মাটির বাড়ি আছে, মাটির বাড়িতে গর্ত রয়েছে, ইঁদুরের গর্ত, সেখানে সাপ থাকতে পারে। বা বেসিক্যালি আমরা লোয়ার এরিয়াতেই, আমরা আর্থিকভাবে পিছিয়ে পড়া জায়গাতেই আমরা কাজটা করি। এবার সেখানে গিয়ে তুমি যদি 500 টাকাও চার্জ করো, সেই বুড়িমা হয়তো তোমাকে 100 টাকাও দেওয়ার ক্ষমতা নেই, কি করে হবে? তাই বলে কি আমি উদ্ধার কাজটা করব না, মানুষটাকে বাঁচাবো না বা সাপটাকে বাঁচাবো না? তো সেই জায়গা থেকে আমরা তাদেরকে রিকোয়েস্ট করি, তার যে যা সামর্থ্য হয় সে আমার তেল খরচ বাবদ একটা কিছু দেয়। মানে মোস্টলি এটা মানে ভলেন্টিয়ার ওয়ার্ক। হ্যাঁ, একদম। আচ্ছা, ফ্যান্টাস্টিক। এবং আমি দর্শক বন্ধুদেরকে সবাইকেই বলবো যে আপনারা অনেকেই প্রশ্ন করেন, শুধু আমি বলে না, অনেক রেস্কিউয়ারকেই অনেকের নামে অভিযোগ করে আমার কাছে যে দাদা অমুক উদ্ধারকারী এসেছিল, কিন্তু আসার পর আমার কাছে এত টাকা চার্জ করেছে। দেখুন, এটা আপনারা জিজ্ঞাসা করেন যে চার্জ কি এরকম লাগে, তো সবাই এটা ভলেন্টারি ওয়ার্ক হিসেবেই করি, তো চার্জ লাগে এই কথাটা বলবেন না। আপনার সামর্থ্য অনুযায়ী, সে তো একটা নিঃস্বার্থভাবেই করছে। আজকে যদি সে সাপটা ধরতে গিয়ে মারা যায়, তার জীবনের মূল্য আপনি কোনোভাবেই দিতে পারবেন না। ঠিক কথা। তো আপনার যেটা সামর্থ্য রয়েছে তাকে খুশি করার জন্য কিছু আপনি দিয়ে দিলেন। ঠিক কথা। সে যেমন আপনাকে সাহায্য করতে এসছে, তেমন আপনারও দায়িত্ব আপনার যেটুকু সামর্থ্য সেইটা তার হাতে তুলে দেওয়া, কারণ সেটাই, তবে সেও সার্ভাইভ করবে, ইন্সপায়ার্ড হবে, সেও ইন্সপায়ার্ড হবে। কারণ চারিদিকে ছুটে বেড়াতে হয় নিজের গাড়ির তেল খরচ করে। হ্যাঁ, আমি না হয় একটা তাও সার্ভিসের মধ্যে গেছি, অনেকে শুধু এটাই করে, অনেক রেস্কিউয়াররা রয়েছে, হ্যাঁ, তারা একদম ধ্যান জ্ঞান দিয়ে তারা রেস্কিউটাই করে যায়। তো তাদের সংসারটা চলবে কি করে? এরকম একটা যা দিনকাল এখন কাজের জগতের, তো সবাইকে একটু দেখা উচিত আমি মনে করি। ওকে, থ্যাংক ইউ শাশ্বতর সঙ্গে প্রথম দেখা আমরা এখানেই পজ করবো। শাশ্বত আমার চ্যানেলের নাম টাইম অ্যান্ড টাইড পডকাস্ট উইথ সৌরভ। খালি দর্শকদের, বিশেষত তোর ফ্যানদের বলে দে, তোর থেকে কিছু সাবস্ক্রাইবার যদি আমিও ধার করতে পারি, তাহলে তোর মতো আরো বেশি বেশি সংখ্যক মানুষকে আনতে পারবো। দ্যাটস ইউর ক্যামেরা। অবশ্যই সকল দর্শক বন্ধুদেরকে আমি রিকোয়েস্ট করব, দাদা খুব সুন্দর কাজ করে চলেছে, দাদার জন্য অনেক অনেক শুভেচ্ছাও রইল আমার তরফ থেকে। আরও ভালো ভালো কাজ তুমি মানুষের জন্য নিয়ে আসো, এবং আপনারাও আরও বেশি বেশি করে দাদার ভিডিও দেখুন এবং ছড়িয়ে দিন চারিদিকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সঙ্গে দেখা হবে আরও একটা আকর্ষণীয় পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকুন। গুড নাইট।